আচ্ছা, সো এর আগের ক্লাসে আমরা দেখছিলাম একটা সিপ্যানেল কিভাবে কাজ করে, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, আদার্স। আজকে সিপ্যানেলের মধ্যে লেটস সে আমরা মেইন ডোমেনে অলরেডি একটা সাইট করে ফেলছি, রাইট? এখন আমরা তো মেইন ডোমেনে একটা সাইট করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে? আরেকটা ওয়েবসাইট ইনস্টল করার ক্ষেত্রে আমাদেরকে সাবডোমেইন ক্রিয়েট করতে হবে। সাবডোমেইন কিভাবে কাজ করে, কিভাবে আমি মাল্টিপল ওয়েবসাইট করতে পারি একটা সি প্যানেলে, এই পুরো বিষয়টা প্রথমে বুঝবো। এটার জন্য আমার সি প্যানেলে লগ ইন করা লাগবে। সো আমি কুইকলি সি প্যানেলে লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনাদের সি প্যানেলে লগ ইন করে নেবেন কাজ করার সময়। সো আমি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইউজ করে একটু মিউট রাখবো সবাই, হ্যাঁ? আমি হুম। পাসওয়ার্ডটা ইউজ করে লগ ইন করে নিছি, রাইট? আচ্ছা, লগ ইন করার পরে আমার সি প্যানেল থেকে, যেমন আমি মেইন ডোমেনে অলরেডি একটা সাইট রান করতেছি, আমি যদি যা চেক করি আমি দেখবো আমার মেইন ডোমেন অলরেডি একটা সাইট রান হচ্ছে। এখন এইখানে তো আর একটা সাইট করতে পারবো না, একই অ্যাড্রেস তো আর দুইটা সাইট হোস্ট করা পসিবল না। কারণ আমাদের ইদার আরেকটা নতুন ডোমেইন লাগবে, অথবা আমাদের কাছে যদি সাবডোমেন অপশন অ্যাভেলেবেল থাকে তাহলে ফ্রিতেই আমরা সাবডোমেন ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এটার জন্য কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি? আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ? খেয়াল রাখবেন, যার জন্য মাইকগুলো মিউট রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা যেহেতু সাবডোমেইন ক্রিয়েট করবো, আমাদেরকে যাইতে হবে ডোমেইন অপশনে। ডোমেইন অপশনের ভিতরে এখানে একটা অপশনই পেয়ে যাব, ডোমেইনস। এইটাতে চলে যাব। দেখেন, সাবডোমেইন ক্রিয়েট করাটা খুবই ইজি, জাস্ট কিছু বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমার ডোমেইন নেমটা সেম থাকতে হবে, মাস্ট। তার আগে আমি যা খুশি অ্যাড করতে পারি, ঠিক আছে? অডিও শোনা যায় না? অডিও তো মাস্ট বি শোনা যায়। সো উনি যেহেতু শুনতেছে না, উনি রেসপন্সও শুনবে না। সো ওনাকে টেক্সট করে দিচ্ছি। সো তাহলে কি বুঝলাম? এই যে এরকম হয় ফরম্যাট গুলা, শুরুতে যা ইচ্ছা দিতে পারেন, ডটের পরে আপনার মেইন ডোমেনটা থাকতে হবে, নাহলে কাজ করবে না। সো মেইন ডোমেনটা হুবহু থাকতে হবে। তো কি করবেন, এখান থেকে ক্রিয়েট নিউ ডোমেইনে যাবেন। এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে যে যা যা দিতে চান, টেস্ট, নিউ বা অ্যাসাইনমেন্ট, ডেমো, যা ইচ্ছা। সো আমি দিতে যাচ্ছি ধরেন আপনাদের ব্যাচের নাম্বার, দেন ডট। এই যে আমার ডোমেইনের লিঙ্ক, এই ডোমেইনের লিঙ্কটা এখানে হুবহু বসবে। এই ফরম্যাটটা কি বুঝতে পারছি? এই ফরম্যাট ফলো না করলে কিন্তু সাবডোমেন কাজ করবে না। আপনি এই যে 293 জায়গায় যা ইচ্ছা লিখতে পারেন, সংখ্যায় লিখেন বা কোনো ওয়ার্ড লিখেন, যা ইচ্ছা লিখেন, কোনো সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট 1 দিয়ে একটা বানালেন, অ্যাসাইনমেন্ট 2 দিয়ে একটা বানালেন, 3, 4, 5, যা ইচ্ছা, ওটা কোনো সমস্যা নাই। বাট এই ডটের পর থেকে আপনার ডোমেন নেমটা মিলতে হবে। আপনি যে ডোমেনটা অ্যাক্সেস করছেন ওই ডোমেন নেমটা এখানে হুবহু থাকতে হবে, দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনার একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে গেল। সাবডোমেনটা দেখতে এই যে এরকম, 293 ডট আপনার যে ডোমেন নেমটা .com। আচ্ছা, এখন সি প্যানেলে চলে যাব। আমাদের সাবডোমেন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ওই সাবডোমেনের মধ্যে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো ওয়ার্ডপ্রেস কোথা থেকে ইনস্টল করে? সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার, ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে আসার পরে জাস্ট সিম্পলি আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। এর আগে আমি যতগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি একটু নিচে গেলেই যেখানে আমি বিস্তারিত দেখতে পারবো, হ্যাঁ, কি কি নামে আমার আছে এগুলা। ঠিক আছে? আমি যদি কোনোটা রিমুভ করতে চাই, যেমন ধরুন মেইন ডোমেনের সাইটটা আমি রাখতে চাচ্ছিলাম, নতুন করে ইনস্টল করব, তাহলে এখান থেকে রিমুভ অপশনে চলে যাব। দেন এই যে তিনটা চেকমার্ক করাই থাকবে, আপনি জাস্ট এখান থেকে রিমুভ ইনস্টলেশন ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেস রিমুভ হয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা, এখান থেকে রিটার্ন টু ওভারভিউ দিলে আবার ওই অপশনে নিয়ে যাবে আপনাকে। এইভাবে যে কোনো ওয়ার্ডপ্রেস রিমুভ করতে হয়, ধরুন অনেকগুলো সাইট করে ফেলছেন, এখন আপনার জায়গা খালি করতে হবে, ফাইল ম্যানেজার বা যেখান থেকে ডিলিট করেন প্রপারলি কাজ হবে না। সব সময় আপনাকে ওয়ার্ডপ্রেস রিমুভ করতে হবে এখানে এসে এই যে রিমুভ অপশন থেকে, যেটা যেটা রিমুভ করতে চান। এটা ক্লিয়ার সবার? এগুলো আপনারা সবসময় ভুল করেন, এই জন্য এগুলো আমি বলে বলে দিচ্ছি সবকিছু, মানে এগুলো স্টুডেন্টদের কমন মিস্টেক। দেখা যায় উল্টাপাল্টা ফাইল ম্যানেজার থেকে ডিলিট করছে, বা এমনভাবে ডিলিট করছে যে তারপরে জায়গা খালি হয় নাই, কারণ তারা প্রপারলি ডিলিট করতে পারে নাই। সো প্রপারলি ডিলিট করতে হলে এখানে এসে যে এই সাইটটা ডিলিট করতে চান ওইটার এখান থেকে রিমুভ করতে হবে। আচ্ছা, এখন আমরা ইনস্টল করতেছি, ইনস্টল করি, ইনস্টল। এখন মেইন ডোমেন তো আর করবো না, করবো সাবডোমেন। সো সাবডোমেনটা খুঁজে বের করেন, আমার অনেকগুলো সাবডোমেন, আপনাদের হয়তো এতগুলো থাকবে না শুরুতেই। বসাই দিলাম, ফাইন। এখানে আপনার একটা ইউজার নেম দিবেন সুন্দর দেখে। ওকে, দেন আচ্ছা আমি সব সবাইকে মিউট করে দিচ্ছি একদম। সো এখানে দিব কি, ইউজার নেম, এখানে দিব পাসওয়ার্ড। ওয়েট করেন সবাই। আপনার সাউন্ড মিউট করা। আমার কথা শোনা যাচ্ছে? জি, এখন যাচ্ছে। ঠিক আছে। সাউন্ড যদি একটু আস্তে থাকে, যার যার স্পিকার থেকে একটু সাউন্ডটা বাড়ায় নেবেন। ওকে। এখানে আপনার একটা ইউজার নেম দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। ফাইন। এখন ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা জানেন কিভাবে দিতে হয়। So, একটা সুন্দর ইউজার নেম দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে এখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে, যাতে করে ইন ফিউচারে যদি এটার পাসওয়ার্ড ভুলে যান, আপনার এই জিমেল অ্যাকাউন্টের থ্রুতে যাতে অ্যাক্সেস করতে পারেন। অবশ্যই এটা ভ্যালিড হইতে হবে, হ্যাঁ। ইউজার নেম পাসওয়ার্ড ইমেল দেওয়ার পরে জাস্ট লগ ইন। ক্লিয়ার? এই যে এটা চেকমার্ক থাকলে উঠাই দিবেন, এটা আমাদের দরকার নেই, এটা শুধু শুধু আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করবে। এটা অটোমেটিক প্রিমিয়াম প্লাগইন আপনাকে ইনস্টল করে দিবে, এটা আমাদের সিপ্যানেল থেকেই দেওয়া আছে, এটা সবার লাগবে না, আমাদের এখন লাগবে না এটা। আচ্ছা, এখন আমরা ইনস্টল বাটনে ক্লিক করলে আমাদের ইনস্টল হয়ে যাবে। ইউজার নেম পাসওয়ার্ড সেট করে নিই আমি। ঠিক আছে, ইনস্টল। ইনস্টল হয়ে গেল, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের সাইটের লিংক, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার লিংক। যেহেতু সিপ্যানেল থেকে ক্লিক করছি, ডিরেক্টলি লগ ইন করাই দিবে আমাকে।
আচ্ছা, কখনো ফিউচারে যদি পাসওয়ার্ড ভুলে যান, ধরুন ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু আপনার সি প্যানেলের পাসওয়ার্ড মনে আছে, এটা হইতে পারে, কমন মিস্টেক। তো সি প্যানেলে লগ ইন করে একদম নিচে সেম ওইখানে চলে যাবেন, ওয়ার্ডপ্রেস। সো এইখানে আপনি ধরেন কোনো একটা পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনি লগ ইন করতে পারতেছেন না সামহাও। সো আপনি কি করবেন, জাস্ট সিম্পলি এখান থেকে লগ ইন টু অ্যাডমিন। ঠিক আছে, এভাবে কিন্তু আমি লগ ইন করে নিতে পারি সি প্যানেলের থ্রুতে। এটা বুঝছি সবাই? যাদের সি প্যানেল নেই তারা কিন্তু আমরা পিছিয়ে পড়বো, ঠিক আছে। সো এটা একটা ধরেন রিমাইন্ডার মনে করতে পারেন। So, অনেকে হয়তো ভাবতেছি আমি পরে নিয়ে নিব, পরে নিতে পারেন। বাকি আই রেসপেক্ট যে অনেকের হয়তো ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, বাট দেন তারপরে উচিত হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক একটু ম্যানেজ করে নেওয়া এটা। এটা আপনার ধরেন সোয়ার্ড, অস্ত্রের মতন আপনার, আপনার যুদ্ধের তরবারি ধরেন। তাহলে তো আপনি এমনিতেই দুর্বল থাকবেন, তাই না? কারণ অনেক কিছু এখন আমি দেখাচ্ছি যে এটা পরবর্তীতে কিন্তু আবার আপনার তো ফিরে এসে ওই জিনিসগুলো রিভাইজ করা টাফ। আচ্ছা, তো এটা দেখলাম। এখন ধরেন এটা তো পাসওয়ার্ড ভুলে গেছি, আমি ডিরেক্টলি তো লগ ইন করতে পারতেছি না, সিপ্যানের থ্রুতে লগ ইন করতে পারতেছি। তো সিপ্যানের থ্রুতে লগ ইন করার পরও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন পাসওয়ার্ডটা এখান থেকে। ইউজার, এই ট্রিকটা শিখে নেন। তো ইউজারে যাবেন, দেন দেখবেন একটা ইউজার ক্রিয়েট করা আছে, ঠিক আছে, যে অ্যাডমিন ইউজারটা। সো বা যেইটাই, এখানে আরেকটা ইউজার আপনাদের একটাই থাকবে। এডিট অপশনে চলে যাবেন, নিচে আসলে দেখবেন পাসওয়ার্ড অপশন আছে, এই যে সেট নিউ পাসওয়ার্ড। এইখানে আপনার মতো আপনি একটা পাসওয়ার্ড দিবেন। ধর আমি র্যান্ডম কিছু পাসওয়ার্ড টাইপ করলাম, স্ট্রং দেখাচ্ছে, রাইট? এই পাসওয়ার্ডটা নোট করে রাখবেন। তাহলে আপনার ইউজার নেম কোনটা একদম টপে দেখতে পারবেন, এই যে ইউজার নেম এইটা, আর পাসওয়ার্ড কোনটা এইটা। এবার সেভ দিলেই, আপনার প্রোফাইল করলেই, পরবর্তীতে লগ ইন যখন করবেন তখন ওই যে ইউজার নেম যেটা আর পাসওয়ার্ড, ওই দুইটা দিয়ে লগ ইন করে ফেলতে পারবেন। সবাই ক্লিয়ার? চ্যাট বক্সে লিখেন। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। কারণ ক্লায়েন্টের এমন হইতে পারে এটার জন্য আপনার ক্লায়েন্টের কাজ আটকে রাখছে, আপনি পারতেছেন না। So, এই স্কিলগুলো একদম ধরেন ফ্রিল্যান্সিং এর যদি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতেছেন, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন, এগুলো হচ্ছে এবিসিডি, একদম বেসিক নলেজ। বাট এইটাই দুর্বল থাকে মানুষের, আসলে বেসিক নলেজটাই হয়তো অত শেখা হয় না, আমরা দ্রুত অ্যাডভান্স পার্টে চলে যাই। ঠিক আছে, এই জন্য আমি যতটুকু ট্রাই করবো আপনাদেরকে রেডি করে নিয়ে যাবো সামনের দিকে। মানে এগুলো আমি না দেখাইলে হয়তো, আজকে টপিক না এগুলো, এতক্ষণ যা যাবে আমি বক বক করছি, সবই আপনাদের এক্সট্রা শিখাইলাম। আচ্ছা, এখন আমরা যে সাইটটাতে কাজ করতেছিলাম, একটা সাইটের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আসলে লাগে কি, বাঞ্চ অফ পেজেস, কিছু পেজ লাগে। লাইক হোম পেজ হইতে পারে, অ্যাবাউট পেজ হইতে পারে, কন্ট্যাক্ট পেজ হইতে পারে, কিছু কিছু ওয়েবসাইট এক পেজেরও হয়। ওকে, ওগুলাকে বলে ল্যান্ডিং পেজ। ঠিক আছে, আর কিছু কিছু ওয়েবসাইট মাল্টিপল পেজের হয়, যেগুলো আমরা নর্মালি চিনি আর কি। অনেকগুলো পেজ থাকে একটার পর একটা পেজে। দেখেন পেজগুলো কি হয়, এই পেজগুলো বানাইতে হয়। লাইক আপনি যদি পোর্টমান বিডি দেখেন, অনেক পেজ, তাই না? এই প্রত্যেকটা পেজই কিন্তু বানাইতে হয়েছে, এমনি এমনি হয় নাই। এই যে পেজগুলা, ঠিক আছে, এই ডিজাইনগুলা তৈরি করতে হয়েছে, কাজ করতে হয়েছে, একটা সিস্টেমে আনতে হয়েছে, হ্যাঁ। এই সবগুলা পেজ আপনি যদি চিন্তা করেন, সব ডিজাইন করতে হয়েছে। এখন এগুলা কিভাবে করতে হয়, এই যে পেজ অপশনে গিয়ে একটা একটা পেজ বানাইতে হয় আর ক্রিয়েট করতে হয়। সবগুলো পেজ আবার লিঙ্ক করে কিভাবে, এই যে মেনু বানায়, সবগুলো পেজের মেনু বানায় রাখতে হয়। এখন আপনি অনেকগুলো রুম বানাইলেন, কোনো দরজা বানাইলেন না, তাহলে তো আপনি রুমগুলোতে ঢুকতে পারবেন না, তাই না? ওরকম আর কি। সো এগুলো যেগুলো, এগুলো গেট ধরেন ওই পেজে যাওয়ার, যেমন এই পেজে এখন যদি ক্লিক করেন আপনাকে ওই পেজে নিয়ে যাবে, পেজে নিয়ে আসলো, এরকম ব্যাপারটা, হ্যাঁ। আচ্ছা, এখন এই পেজগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি? ফাইন, পেজগুলো তৈরি করার জন্য জাস্ট এড নিউ পেজ, নাম দিব, ক্রিয়েট করব এইভাবে, হ্যাঁ। এখন একটা বিষয় আমাদের বুঝতে হবে, পেজ তো বানাইলাম, পেজগুলোর ডিজাইন করব কি দিয়ে? ধরেন অ্যাড নিউ পেজে যদি যাই, আপনি দেখবেন পেজ ডিজাইন করার জন্য এখানে একটা এই যে রেডিমেড বিল্ডার দিয়ে দিছে। এই যে দেখেন কিছু রেডিমেড ডিজাইনও দিচ্ছে আমাকে, আমি ক্লিক করলে ওই ডিজাইনটা চলে আসবে আমার জন্য। ঠিক আছে,
এখন আপনি কিভাবে বানাবেন দেখেন, এখানে পেজের নাম দিবেন, ধরে নেন আমি বানাইলাম এটা একটা নিউ পেজ, হ্যাঁ। এখন এখানে যে প্লাস ক্লিক করলে আপনি পেজের এখন কি নিবেন, ধরেন এই যে উপরে যদি চিন্তা করি এই পাশে প্যারাগ্রাফ এই পাশে ইমেজ, তো আপনি এখানে ক্লিক করে ধরেন এখান থেকে আপনি কি নিবেন। আমি নিলাম ধরুন রো, এই যে রো আসছে না, রো, রো কয়টা, এই যে দুইটা রো। এই পাশে ধরেন কিছু একটা নিব প্লাস, এই পাশে নিব একটা কি হেডিং, হেডিং মানে যে বড় বড় টেক্সট, ঠিক আছে। এখানে আমি এটা বসাই দিলাম। আচ্ছা, তারপর কি আছে, তারপর আছে ছোট্ট একটা টেক্সট। তো এইখানে বাইরে ক্লিক করে আবার প্লাস, আচ্ছা এখানে তো রো ছিল রাইট, এখানে রোর ভিতরেই তো নিতে হবে আমাদেরকে। দেখেন অত ফ্রেন্ডলি না বিষয়টা, ঠিক আছে। প্যারাগ্রাফ, এই যে চলে আসলো প্যারাগ্রাফ পাশাপাশি চলে আসছে। এখন আমরা এটার নিচে কিভাবে নিব, প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফে এটা বসাই দিলাম। এটা কিন্তু নিচে নিচে আসলো না, রাইট। আমি যদি নিচে দিতাম, এইখানে দিতাম, ওরকম কিন্তু ফ্রেন্ডলি না, তাই না। আমি বুঝতেছি না আসলে ডিজাইনটা কোন দিকে যাচ্ছে, রাইট। একটু কনফিউজিং না ব্যাপারটা। দেখেন এখন আমি রো খুঁজেই পাচ্ছি না। সো এটা একটা বিল্ডার, অফকোর্স এটা ওয়ার্ডপ্রেস বর্তমানে ডিফল্ট হিসেবে দিচ্ছে, এটাকে বলে গুটেনবার্গ বিল্ডার, ঠিক আছে। তো এই বিল্ডারটা দিয়ে কাজ করা যায়, যায় না এরকম না, বাট আপনি ওই রকম ইউজার ফ্রেন্ডলি মন মতো ডিজাইন করতে পারবেন না। ওদের কিছু রেডিমেড ডিজাইনের স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে করতে পারবেন। এখানে আমরা তো এরকম বিল্ডার অ্যাটলিস্ট চুজ করব। আমরা কি করব, আমরা আবার ব্যাক করি, এই যেটা এখনো আমরা সেভ করি নাই, এই জন্য ড্রাফটে পড়ে আছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা পেজ ডিজাইন করার জন্য একটা বিল্ডার ইউজ করব। বিল্ডার কি জিনিস, যেটা দিয়ে আপনি আপনার যেভাবে দরকার ওইভাবে ওয়েবসাইটের পেজ ডিজাইন করতে পারেন। কেমন, অনেক ধরনের বিল্ডার আছে, যেমন ধরুন ওয়ার্ডপ্রেস বিল্ডার। যদি সার্চ করেন আপনি অনেকগুলা পেয়ে যাবেন, ঠিক আছে। লেটস সে আমরা চ্যাট জিপিটি কাজ করি। চ্যাট জিপিটি সবসময় রেগুলার ইউজ করবেন। কেন ইউজ করবেন, অনেকেই বলতে পারে কেন ইউজ করবো, এটা অভ্যাস করা তো ভালো না। অভ্যাস না, যে এটা ইউজ করবে সে আগায় যাবে আপনার থেকে। এই যে আমাকে ব্লগ পড়তে হইতো, অনেক কিছু পড়ে আপনাদের দেখাইতো, আমি এখানে যদি লিখি গিভ মি টপ 5 অফ ফান অ্যান্ড ওয়াই, ঠিক আছে। তো আমি একবারে পুরো অ্যান্সারটা পেয়ে যাব। দেখেন, when it comes to WordPress website builder, choosing the right builder is significant difference। এখানে দেখেন, প্রথমে কি পাচ্ছি, এলিমেন্টর পাচ্ছি, why it's great, এটা কেন ভালো, ঠিক আছে। ড্র্যাগ এন্ড ড্রপ ফাংশনালিটি পাচ্ছি, যেটাতে খুব ইজিলি ডিজাইন করতে পারবো। ডিজাইন ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, যেটা একটু আগে আমরা পাচ্ছিলাম না, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছিলাম না, কোথায় কি যাচ্ছে কিভাবে নিচ্ছি বুঝতেছিও না, করতেও পারতেছিলাম না। এরপর আছে পেইড ভার্সন অ্যাভেলেবেল, যেটা দিয়ে আমি কি করতে পারি, আমার জন্য আনলিমিটেড একটা দুয়ার খুলে গেল। পেইড ভার্সন মানে কি, মানুষ এটার জন্য কাজ করবে, নতুন নতুন সিস্টেম বের করবে। আর যখন এটা পেইড, তখন মানুষ কিন্তু এটার পিছনে পরিশ্রম দিবে, তাই না। এটাকে আরো উন্নত করার চেষ্টা করবে। আচ্ছা, আর কমিউনিটি সাপোর্টটা অনেক স্ট্রং ওদের। ওকে, ডব্লিউবি বেকারি, ডব্লিউবি বেকারি কেন গ্রেট ছিল, একটা সময় খুব ভালো থিমের সাপোর্ট পাইতো, এরকম। ব্রেভ বিল্ডার দেখেন, এগুলোতে তেমন কোনো গ্রেট আপনি জিনিস পাবেন না, একই জিনিস বারবার দেখবেন, ঠিক আছে। ডিবি বিল্ডার, ঠিক আছে। তারপর সাইট ওশান পেজ বিল্ডার, এরকম আরো কিছু পেজ বিল্ডার আছে। এখানে একটা টেবিল বানাই দিছে সামারি করে, যে এলিমেন্টরটা কেন ভালো, বিগিনার টু অ্যাডভান্স সবার জন্য ভালো, ঠিক আছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়, অ্যাডভান্স ডিজাইন অপশন টেমপ্লেট আছে। আর এটা ফ্রিতেও অ্যাভেলেবেল, পেইড ভার্সন নিলে $60 পার ইয়ার লাগতেছে। ডব্লিউ বেকারি কি কি সুবিধা, সো এখানে একটা রাফ আইডিয়া আমি পেয়ে গেলাম, তাই না। এখন আপনাদের কি মনে হয় সবার থেকে সবচেয়ে ভালো বা টপে কি আছে, সব দিক থেকে কি বুঝলাম, বলেন বিল্ডারের দিক থেকে কে। এলিমেন্টর। এলিমেন্টর, তাই না। এটা একবারে ধরেন একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে ওকে বুঝতে পারবে এখন, তাই না। কারণ আমরা অতটুকু পার্থক্য এখন নিজের চোখেই দেখতে পারতেছি যে এই বিল্ডারটা কত ভালো করতেছে। তো চোখ বন্ধ করে ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করার জন্য আমরা এলিমেন্টর বিল্ডার ইউজ করতে পারি। এখন বিল্ডার দিয়ে কেন কাজ করব, বিল্ডার দিয়ে আমি যেভাবে চাই ওইভাবে করতে পারবো, and বেশিরভাগ ক্লায়েন্ট ওইভাবেই চাবে। কারণ ক্লায়েন্টের অত নলেজ নাই যে এই থিম ইনস্টল করো, ওই ডেমো দাও, ওই ফিচার দাও। ও হয়তো বা কোনো একটা ডিজাইন বলবে আপনাকে, এরকম এরকম আমার লাগবে, আপনাকে ওই রকম বানাই দিতে পারতে হবে।
সো ওইটাই হচ্ছে বিল্ডারের ক্যাপাবিলিটিস। এখন এই জন্য আমরা বিল্ডার নিয়ে এই কোর্সটাতে ফোকাস বেশি করব। ফাংশনালিটিও আমরা শিখবো অনেক কিছু, বাট বিল্ডার দিয়ে ডিজাইন করার উপরে আমরা জোরটা দিব। আচ্ছা, এই জন্য কি করতে হবে তাহলে? এটা ইনস্টল করতে হবে। এইটার প্লাগইন আছে ফ্রিতেই অ্যাভেলেবেল। অ্যাড নিউ প্লাগইনে যান, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে গেলাম, আগের দিন যা করছি এরকমই। এলিমেন্টর স্পেলিংটা দেখে নেন, এভাবে আমরা এলিমেন্টর লিখবো। এই যে চলে আসছে, দেখেন 10 মিলিয়নেরও বেশি ওয়েবসাইটে এটা। তার মানে কি 1 কোটি ওয়েবসাইটে, তাই না? 10 মিলিয়নে কত? দেখেন আপনাদের একটা ট্রিক দেখাবো। আপনাদের কি এক্সট্রা জিনিস শিখতে ভালো লাগে নাকি শুধু ক্লাস টপিকে থাকা উচিত? কেমন হয় দেখি তো, ভোট নেই তো, চ্যাটে লিখেন। অবশ্যই ভাই, এক্সট্রা হলেই তো ভালো। প্রতিদিন তো এক্সট্রা হলে ভালো হয়। আগানো আমার জন্য টাফ, কারণ আমার একটু বেশি শক্তি খরচ হয়। আর যদি মনে হয় যে না, এটা আমরা হচ্ছে ডিফোকাসড হয়ে যাই, ফোকাস থাকে না ক্লাসে এক এক সময় এক একটা দেখাইলে, তাহলে আলাদা বিষয়। যদিও ফ্রিল্যান্সিং এ আসলে ভ্যারাইটিস নিয়ে সবসময় আপনাকে কাজ করতে হবে, 15-20টা আপনার ট্যাব থাকবে। এই যে দেখেন আমার কতগুলা, মিনিমাম 70-80টা ট্যাব আমার সবসময় ওপেন থাকে। সো এটাই ব্যাপার, আপনাকে এটার সাথে অভ্যস্ত হইতে হবে। বাকি অনেকের হইতে পারে ডিসকমফোর্ট লাগতেছে, আমি দেখা যাচ্ছে ক্লাসে এক এক সময় এক একটা কেন দেখাচ্ছে, হইতে পারে, তাহলে আমি স্কিপ করব, শুধু ক্লাসের টপিক যেটা ওইটা নিয়ে আলোচনা করব। লিখে নেই, কেউ লিখে নেই, দুইজন মাত্র লিখছে। নতুন কিছু জানতে পারলে সেটা ভালো, কারণ এই ভিডিওটা কিন্তু পরে আমরা দেখতে পারি, রাইট। তাই না? যদি কোনো গ্যাপ থেকে অনেক থাকে। কিছুই আছে যেটা হয়তো আপনাদের আইডিয়াই নেই এটাও যে পসিবল বর্তমান ওয়ার্ল্ডে। লাইভ কোর্সটা করার মানেই তো এটা, তাই না? আপনি তো আরো 2 বছর আগেও আমার ক্লাস ছিল, ছিল না? অনলাইনে আমার হাজার হাজার ক্লাস আছে, দেখেন। আমার নাম লিখে সার্চ করলে আপনি ভিডিওর অভাব নেই, আমি কত ক্লাস নিছি। আমি 2018 থেকে একটানা ক্লাস নিচ্ছি। আমি যদি প্রতিদিন মিনিমাম একটা করে ক্লাস নেই, তারপরেও আমার কতগুলা ক্লাস হয়েছে হিসাব করেন। ওই ক্লাসগুলোতে কি এই টপিক আমি দেখাই নেই? অবশ্যই দেখাইছি। বাট ওই ক্লাসের টপিকটা এবং আজকের যে টপিক আমি নিচ্ছি, আমি সেম মেন্টর, বাট ক্লাসের মধ্যে দেখবেন বিস্তর একটা ফারাক আছে, বিস্তর একটা পার্থক্য আছে। কারণ কি? কারণ আমাদের, আমার কথাই বলেন বা যার কথাই বলেন, কোডম্যান বিডিতে যারাই মেন্টরিং আছে, তারা রানিং ফুল টাইম ফ্রিল্যান্সিং করতেছে। ঠিক আছে? তাদের মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া আছে, আপনারা আমাদের ক্লাস দেখলেই বুঝতে পারবেন। তাই না? আপনাদের বোঝা যায় না কথাবার্তা বা ক্লাসে? আপনাদের কি কি মনে হয়, আপনাদের কি মুখস্থ শিট পড়াচ্ছি নাকি যা আছে ফ্লোতে আগাচ্ছি, যা হচ্ছে সামনে ওইটাই আপনাদেরকে বলতেছি? আমি কিন্তু কিছুই রেডি করে আনি নাই, আনছি। আমার সি প্যানেলে লগ ইন করে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলের কাজ স্টার্ট করছি, রাইট? তো আপনারা লাইভ যে ফিলটা পাচ্ছেন যে আসলে কিভাবে কাজ করে, কি আসে না আসে, তাই না? সো এটাই হচ্ছে ব্যাপার। এখন পয়েন্ট হচ্ছে, এটাই বললাম যে এই সেম ক্লাসটা অনেক আছে আমার, এই একই টপিকে হয়তো আমি ক্লাস নিছি, বাট ওইটা এটার মধ্যে পার্থক্য আছে কি, ওই যে এক্সট্রা জিনিসগুলা, কি জিনিস আমাকে মাথায় রাখতে হবে, বর্তমানে কি জিনিস আসছে। তখন হয়তো অনেক ফিচার ছিল না যেটা এখন আসছে, আর তখনকার কিছু ফিচার ছিল যেটা এখন অফ করে দিয়েছে কোনো একটা কারণে। So এগুলো আপনাদের জানা থাকা দরকার। লাইভ ক্লাসটা করলে হয় কি, আপনি তখন থেকেই স্টার্ট করতে পারেন। আর যদি লাইভ ক্লাস যারা না করে, তারা হয়তো অনেক পিছায় থাকে নলেজ, তারপরে কাজ করতে 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 এক সময় গিয়ে হয়তো সবার সাথে কোপ আপ করতে পারে, ওই নলেজের লেভেলে আসে। বাট লাইভ ক্লাসটা করলে আপনি শুরু থেকে আপনার মনে হবে আপনি সবকিছু চিনেন। আচ্ছা, যেটা নিয়ে আমি শুরু করছিলাম, সেটা 10 মিলিয়ন যে 1 কোটি আমি বললাম, এটা ভাইয়া, কারো কারো ক্ষেত্রে খটকা লাগবে। 10 মিলিয়ন 1 কোটি কেন বা কিভাবে হইলো, মনে হতে পারে না? আচ্ছা, এখানে খটকা লাগছে কার কার বলেন, 10 মিলিয়ন 1 কোটি আমি কেন বললাম? হয়তো আমি বলছি দেখে বিশ্বাস করছেন, লাইক কিছু বলে না যে ইংলিশে যেহেতু বলছে ঠিকই বলছে, আর এখানে হচ্ছে মেন্টর যেহেতু বলছে ঠিকই বলছে, তাই না? সো সি প্যানেল ঢুকতে পারতেছি না, এটা আলাদা ডিসকাশন, আমাকে নক দিয়েন ক্লাস শেষে, বা জোরাইটি পেজে নক দিয়েন যদি জোরাইটি থেকে নিয়ে থাকেন। ওরা হচ্ছে বিভিন্ন মাধ্যমে এই ডেটাটা কালেক্ট করে, দেন ওটা অ্যাকচুয়াল এর থেকে বেশিও হতে পারে বা একটু কমও হতে পারে। এটা অ্যাকচুয়াল এই ডিজিটটা হয়, বিষয়টা এরকম না। ওরা যখন ইনস্টল করে, ওরা এই কুকিজ এর মাধ্যমে এই ডেটাটা কালেক্ট করে নেয়। এটা কথা বলতেছেন? এটার কথা বলতেছেন? জি। না না, আমি আমি যেটা বলতেছি মানে 10 মিলিয়নে যে 1 কোটি, এটা এটা আসলে সবাই একমত কিনা? ভাই এটা তো একমতই যে 1 মিলিয়ন হচ্ছে হ্যাঁ 10 ভাইয়া, 10 মিলিয়নে 10 মিলিয়ন, কোটি। 1 কোটি হবে। হ্যাঁ, খুব ইজি একটা ইনফরমেশন, রাইট? জি জি তাই না? জি জি। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে কিছু কিছু সময় এইরকম ছোটখাটো বিষয় নিয়ে একটু কনফিউশন লাগে না? আচ্ছা, কত মিলিয়নে 1 বিলিয়ন? দেরি করতেছেন কেন বলেন? জানি না ভাই, এইভাবে লাগে নাই হ্যাঁ কখন। হ্যাঁ, এই যে প্যাঁচটা লাগছে না,
প্রয়োজন এই হয়নি যে আর একজন কি। 100 মিলিয়নে 1 বিলিয়ন বলছে, 100 মিলিয়নে 1 বিলিয়ন না। 1000 মিলিয়ন। ইয়া দেখবেন 300 মিলিয়নের যে ইউটিউব ভিডিওটা, ওটা তো বিলিয়ন লেখা নেই, 300 মিলিয়নই লেখা কেন? থাউজেন্ডস মিলিয়নে 1 বিলিয়ন। বুঝছি? জি জি। এখন একটু কঠিন লাগতেছে তাই না, এখন একটু প্যাচ লাগতেছে। 100 কোটিতে 1 বিলিয়ন, হ্যাঁ, অথবা 1000 মিলিয়নে। এখন এইগুলা কনফিউশন না। আসেন আমরা এই কনফিউশনটা ক্লিয়ার করব কিভাবে। লেটস লার্ন ফ্রম দি এক্সপার্ট, ঠিক আছে? আচ্ছা, 10 মিলিয়ন, এখন আমি বুঝাইতে পারতেছি না যে কি আক্স করব। ঠিক আছে, লিখবো 10 মিলিয়ন এ কত কোটি। এখন অনেকের মাথায় প্যাচ লাগছে না, কি লেখে স্যার এগুলা? এগুলা কি, এগুলো হইলে তো বাংলিশ লিখে ফেলছে, দেখি ও বুঝে কিনা। কি লেখছে, সে কি বুঝতে পারছে? বাংলিশও বুঝে। এই ইনফরমেশনটা বেশিরভাগ আপনাদের কাছে নিউ না, হয়তো দুই একজনে জানেন, বাকি জি। সবার কাছে নিউ, রাইট? আচ্ছা, এখন এটা ভেবে নেন আপনার ফ্রেন্ড, হ্যাঁ, এই যে দেখছেন, এই যে ডেসক্রাইব করে দিছে কেন, কিন্তু আমি বাংলিশে বলছি আর আমি যেভাবে বুঝছি ওইভাবে তারাই বলছি। এখন আমি লেটস আমি গেলাম হচ্ছে আহ কত মিলিয়ন এ 1 বিলিয়ন, সহজ করে দিচ্ছি না? পাইছি। আচ্ছা জি। আজকে ফার্স্ট হ্যালো আমি ভাইয়া। মিলিয়ন এন্ড বিলিয়ন নিয়ে কোশ্চেন আমি ফার্স্ট করলাম হ্যালো। চ্যাট জিপিটিকে। বাট এটা আপনাদের দা শো করার জন্য যে আমি কেন এখানে আপনাদের বললাম এটা ইউজ করা শিখেন। অনেকে ভয় পান যে আমার এআই কি আমার জব নিয়ে নিবে, এগুলো শিখে কি লাভ আছে কিনা। আসলে যেই লোকটা পরে আসতেছে, আপনি ভাবতেছেন সে এআই দিয়ে আপনাকে ওভারটেক করে ফেলবে। এআই তো আর নিচে থেকে করে না, এআই দিয়ে করাইতে হয়, রাইট? এখন সেই লোকটাকে আপনার থেকে ভালো করাই নিতে পারবে? সেই লোকটা কি প্লাগ ইন হ্যালো। সম্পর্কে কোনো ধারণা আছে? আপনি জানেন প্লাগ ইন কি জিনিস, রাইট? সো অনেকেই এই জিনিসটা নিয়ে খুব টেনশনে আছেন আমি দেখলাম আপনাদের ব্যাচের। এই জন্যই আমি এই বিষয়টা আজকে ডেসক্রাইব করতেছি যে এআই আপনার জব নিয়ে নিবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এআই কিছু একটা পার্শিয়াল পার্টের কাজ নিয়ে নিবে, বাট ওকে দিয়ে কাজটা করাই নেওয়ার লোক তখন আবার দরকার হবে। মেশিন আসলে মানুষের কাজ নিয়ে গেছে, ট্রু, বাট মেশিনটা অপারেট করার জন্য আবার নতুন কাজের ফিল্ড তৈরি হয়েছে না। বুঝতে পারছি? এখন ধরেন লাঙলের কথা চিন্তা করেন, যখন লাঙল ছিল মানুষ কি করতো, লাঙল নেওয়ার জন্য লোক দিয়ে করতো এটা। বাট পরবর্তী যখন মেশিনটা আসছে, এখন মেশিনকে ছেড়ে দিলে কি মেশিন একাই করে? ওইটাও কোনো একটা লোক অপারেট করে, হয়তো বা দ্রুত করতে পারতেছে। বাট ওই লাঙলটা আসলে কোন দিক দিয়ে যাইতে হবে, কিভাবে করতে হবে, এই জিনিসটা যে আগে লাঙল দিয়ে আগে কাজ করতো সে কিন্তু সবার আগে বুঝতে পারবে এই মেশিনটা এই দিকে যদি আমি নেই তাহলে আমার জন্য বেটার হবে। আমি হয়তো বা লেটস সে কর্ন, ভুট্টা, ভুট্টা আমি হয়তো বা ধরেন রোপণ করব। এখন আমি কি করতে পারি, আমার কিভাবে করা লাগবে এই জিনিসটা, বা মাটিটা আমাকে কিভাবে খনন করতে হবে, এই ব্যাপারটা কে বুঝবে সবার আগে? যে অলরেডি ম্যানুয়াল কাজ করতো সে বুঝবে না? আমি কি ব্যাপারটা বুঝাইতে পারতেছি আপনাদের? জি ভাইয়া। নাকি আ- আপনি আমি বুঝতে পারবো যে মেশিন আসছে, আমরা তো মেশিন ভালো চালাইতে পারি, যাই কালকে থেকে আমি প্রচুর ফসল ফলাবো? আসলে কিন্তু এটা হবে না, কারণ যে লোকটা অলরেডি ফসল সম্পর্কে আইডিয়া আছে সে হয়তোবা ওই জিনিসটার অপারেটিং ক্ষেত্রে আপনাকে ইউজ করবে, বাট সেই আপনাকে গাইড করবে কি করতে হবে, কখন লাঙল দিতে হবে, কখন মেশিন দিয়ে আপনাকে সেচ দিতে হবে। সে কিন্তু এই জিনিসটা জানে। বুঝতে পারছি? সো ফিল্ডে আপনি যেহেতু আগে ঢুকতেছেন, এআই আপনার জবটাকে ওভারটেক করে নিবে কিনা, হ্যাঁ, হয়তো পার্শিয়াল কোনো একটা পার্ট নিয়ে নিবে। বাট এটা অপারেট করা যদি আপনি জানেন, আপনি সবার থেকে আগায় থাকবেন। খুব অল্প পরিমাণ মানুষ সামনে হ্যালো ভাইয়া। আসবে যারা এআই কে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। ঠিক আছে, এখন আপনি যদি ওইটা করতে পারেন, ডে টু ডে লাইফে ওইটার সাথে ইউজ টু হয়ে যান। এটা আবার আমি কেন বলতেছি, এই এলিমেন্টরের মধ্যেও ওরা এআইটাকে ইন্ট্রোডিউস করার ট্রাই করতেছে। ফাইন, অলদো এটা একটা পেইড সার্ভিস, ইন ফিউচারে হয়তো এটা খুব পপুলার হবে। এআই কে আপনি যদি কমেন্ট করেন বা বুঝাইতে পারেন কি চাচ্ছেন এই সেকশনে, ও কাছাকাছি কিছু একটা বানায় দেয়, অলদো ইটস নট পারফেক্ট। বাট হয়তো, হয়তো নিয়ার ফিউচারে এই জিনিসটা খুব ভালো করবে। এখন আপনি যদি অলরেডি সাইট ডিজাইন করেন, আপনি জানেন একটা পোর্টফোলিও সেকশন দেখতে কেমন, আপনি ওকে ডেসক্রাইব করতে পারবেন রাদার দেন যে একটা নতুন লোক যে আজকে এসে এআই খুব ভালো জানে, আজকে এসে সে ওয়েবসাইট ডিজাইন যদি করা শুরু করে, সে পারবে? এখন এইটা যে হিরো সেকশন,
অনেকেই এই কোর্সটা করার পরে জানছেন না, আমি ক্লাস নেওয়ার পরে জানছেন না অনেকেই এই প্রথম পার্টটাকে যে হিরো সেকশন বলে, নাকি সবাই আগে আসলে থেকে? আমরা শপিফাইতে করছি তো, অলরেডি জানি এটা। আচ্ছা, সবাই জানতেন এটা মানে হিরো আগের সেকশন, ক্লাসটা বাট শপিফাইতে আগে আগে বলে দিছে ভাই আর কি। সেটাই মানে কোর্স থেকে তো বৃহস্পতিবার যে জানতে ক্লাস পারছি, আছে, তাই না? অনেকে আগে জানি আমরা, বা অনেকে জানে না, এরকমই আর কি। হ্যালো এক্স্যাক্টলি, ভাইয়া। একজন লোকও তো আছে যে হ্যালো এখান থেকে জানছে। মানে আমার কথার মোটিভটা বোঝার চেষ্টা করেন, নট লাইক দ্যাট যে জি জাস্ট ভাইয়া, বুঝতে পারছি। আমরা নতুনই জানছি এখানে, মানে ভাইয়া, আমার একটা কোশ্চেন ধরেন ছিল। আগে হ্যালো। থেকে জানেন, কোথাও তো একটা জি জানছেন, জি এই ফিল্ডে জি আসেন দেখে ঠিক আছে, জানছেন, আমার তাই না? ভয়েস কি শোনা যায় না? এখন নতুন একজন লোককে যদি আমি নিয়ে আসি, সে হয়তো কম্পিউটারে খুবই দক্ষ, তাকে যদি আমি নিয়ে আসি, সে কিন্তু এই এই প্রম্পটটা দিতে পারবে না যে এটা কি বানাবে। আপনাকে এআই কে বলতে হবে যে একটা হিরো সেকশন দেখতে কেমন। হ্যালো ভাইয়া, হ্যালো। বলেন, ভাই ওনার কোয়েশ্চেনটা নিয়ে নেন তো, উনি অনেকক্ষণ ধরে বলেন, বলেন, করতেছেন। বলে ফেলতে ভাই, হবে, সবাই আমার সাথে আমার কথা কথা কি বলছে। শোনা যায়? হ্যালো। অনুমতি নিতে হবে না, আপনি ডিরেক্ট বলেন, সবাই কথা বলছে, আমি কনভারসেশন পিরিয়ডে আছি, এখন তো আমি ক্লাস নিচ্ছি না, না? হ্যাঁ, হ্যাঁ। বলেন। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, চ্যাট জিটিপি কে একটু জিজ্ঞেস করেন তো ভাই, যে ওয়ার্ডপ্রেস দিয়ে যারা যেসব ফ্রিল্যান্সাররা কাজ করে, এদের মধ্যে মানে এদের সংখ্যাটা কত এবং কোন দেশ এটাতে আগে আছে? আচ্ছা, ওকে, ইউনাইটেড স্টেট, ফাইন, ইন্ডিয়া, পাকিস্তান স্বাভাবিক, ইউক্রেন, ফিলিপিন, এই যে বাংলাদেশ। আমরা ছোট কান্ট্রিতে, আমাদের জনসংখ্যা কম, বাট ওই হিসাবে কিন্তু অনেক। ওয়ার্ডপ্রেসে যদিও থাকার কথা না, এটা খুবই ন্যারো একটা নিশ, তাই না? ইউএসএ কেন, ইউএসএর যে এজেন্সির কারণে ওরা আগে গেছে, ওদের ওখানে অনেক এজেন্সি আছে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে হয়তো বা হাজার হাজার সাইট করতেছে প্রতিদিন, হ্যাঁ। ইন্ডিয়া, অফকোর্স, তারা এই সেক্টর আগে থাকবে। এরাও এই যে এরা যে ফ্রিল্যান্সটা করতেছে, এরা এদের থেকে আউটসোর্স করে নিচ্ছে, ঠিক আছে? এটা বুঝতে পারবেন যখন মার্কেটে যাবেন, তখন বুঝবেন। এন্ড এরাও তাই করতেছে। পাকিস্তানের, যদিও পাকিস্তানের হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার বেশি, বাট ইন্ডিয়ার আবার এজেন্সির দিকে ফোকাসড। ইন্ডিয়ার দেখবেন ওই যে কোম্পানি ম্যানেজমেন্ট, সিইও টিও, এগুলো ইন্ডিয়ার বেশি হয় না? বাইরের দেশে দেখবেন বেশিরভাগ সিইও কিন্তু ইন্ডিয়ান, তাই না? যে ভাই ওদের মার্কেট ভ্যালু বেশি, দ্যাটস ওরা সেও বেশি। বেশি। ওরা এটা অর্গানাইজ করতে পারে ভালো। সো ওরা এটা কাজ করে, মানে এই যে ইউএস এর যে এজেন্সিগুলা, ইউকের যে এজেন্সিগুলা, কানাডিয়ান এজেন্সিগুলা, যেমন আমারই কানাডাতে একটা এজেন্সি আছে। তো আমি কাজগুলা হচ্ছে আমি আমার দেশের লোক দিয়ে করে নিচ্ছি, বাট ওরা কি করে, ওরা এটাকে আউটসোর্স করে। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। আউটসোর্স ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য আই থিঙ্ক আমরা সবাই জানি। ফ্রিল্যান্সিংটা আপনি যেটা করেন সেটা, আর আউটসোর্স হচ্ছে আপনার যে কাজটা অলরেডি আপনি পাইছেন ফ্রিল্যান্সিং করে, সেই কাজটা অন্য কাউকে দিয়ে করাই নেওয়া, এটা হলো আউটসোর্স। আচ্ছা, এখন তারপর পাকিস্তান, ইউক্রেনটা জিনিসটা একটু উইয়ার্ড, আই এম নট শিওর যে এটা ঠিক আছে কিনা। বাকি হইতে পারে, ওয়ার্ডপ্রেসটা খুবই ন্যারো নিশ, হয়তো ফ্রিল্যান্সারের দিক থেকে আমরা আগে থাকবো, বাট ওয়ার্ডপ্রেসে হইতে পারে ন্যারো নিশ, ইউক্রেন হইতে পারে। ফিলিপিন, অফকোর্স ফিলিপিন আগায় আছে, ফিলিপিন ফ্রিল্যান্সিং এ অনেক আগে আছে। বাংলাদেশ, ঠিক আছে। তারপর রাশিয়া টাশিয়া, এগুলো যা আছে আছে, এগুলো জাস্ট ফুলফিল করে দিছে আর কি। আচ্ছা, সো আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা। যাদের মধ্যে কনফিউশন ছিল, অনেকে ইনবক্স করতেছিলেন, অনেকে টেনশন করতেছিলেন কি করতে হবে না করতে হবে, অনেকে হয়তো ইউটিউবে হুট করে একজন একটা ভিডিও দেখেন যে কি হবে এই জগতে, ওয়েব ডিজাইন শিখে, ওয়েব ডিজাইনের ভবিষ্যৎ কি, বিভিন্ন ধরনের অনেক কিছু দেখে টেনশনে পড়ে যান, রাইট? সো এই জন্য এই জিনিসটা একটু খোলাসা করার চেষ্টা করলাম আপনাদের কাছে, যে নট লাইক দ্যাট যে আপনার জবটা চলে যাবে। হ্যাঁ, হয়তো তারা এই জিনিসটাতে ডমিনেট তো করবে, মাস্ট বি। এখন সেই ডমিনেট যে করবে, ওইটাকে ইউটিলাইজ যদি আপনি করতে পারেন, আপনি সবার থেকে ভালো করবেন এবং আপনার অপরচুনিটি সবার থেকে বেশি, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার ক্লাসে মুভ করি, ঠিক আছে? ওকে, সো এলিমেন্টর, চলেন আমরা ইনস্টল করে ফেলি। এলিমেন্টরটা কেন ইনস্টল করতেছি, এটা কি জানো? এটা হচ্ছে একটা বিল্ডার পেজ ভাই, এটা বিল্ডার। বিল্ডার, এটা নিয়ে হচ্ছে যে আমরা পেজ মেকিং করব। হুম হুম, এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পেজ বিল্ডার, তাই না? জি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ ডান। তারপর আমাকে কিছু সেট আপের কাজ করতে বলবে, একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে বলবে ওদের সাইটে। খুবই ইজি, করে নেবেন, করে নেওয়া বেটার। একটা থিম ইনস্টল করতে বলবে,
কিছু ফিচার আছে এগুলো চালু রাখবো না বন্ধ করবো, সেটা গুড টু গো, শেষ। এখন এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন, এখান থেকে কেটে দিতে পারেন বা এই যে এখান থেকে স্কিপ করতে পারেন, দুইটা যে কোনো একটা করলেই হবে। বা আপনি স্টেপ বাই স্টেপ আগাইতে পারেন। আচ্ছা, সো আমাদের এখানে এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেল। অলদো আমরা প্রিমিয়াম কিছু ফিচার আছে যে ফিচারগুলো এখন পাচ্ছি না, বাট ফ্রি ফিচারগুলো আমরা পাচ্ছি, ফাইন। এখন আমরা যদি পেজে চলে যাই, এখান থেকে অ্যাড নিউ পেজ, লেটস আমরা পেজের নাম দিলাম এলিমেন্টর। ওকে, আচ্ছা এলিমেন্টর নাম দিলাম। তারপরে এই যে এখানে আমরা একটা অপশন দেখবো টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে আমরা চেক করব এইখানে আমাদের অপশন দিছে কিনা। কি অপশন? এখানে অপশন দিবে টেমপ্লেট চুজ করার, বা টেমপ্লেট হচ্ছে পেজেসের টেমপ্লেট থেকে সরাসরি লোড হচ্ছে, এলিমেন্টরটা নিচ্ছে না। সো আমরা একটা পাবলিশ করি, এই কিছু ডেমো দেখাবে, আমাদের দরকার নেই। আমরা ডিরেক্টলি এখান থেকে কোথায় যাব? এডিট উইথ এলিমেন্টর, আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব, তাই না? আচ্ছা, এখানে বলতেছে নোটিফিকেশন দিচ্ছে, একটা সুপার পাওয়ার আছে, কিছু এক্সট্রা জিনিস। আচ্ছা, এখন এই যে পেজটা আমি শুধুমাত্র এই যে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটুকুর ভেতরে কাজ করতে পারবো। আর এইখানে কাজ করলে কি আমার প্রপার প্র্যাকটিস হবে? আমি যদি পুরো জায়গাটা পাইতাম আমার জন্য ভালো হইতো না? দেখেন আমি যাই নিব যেমন একটা হেডিং বা ধরেন একটা কন্টেইনার, এই যে এটাকে নিলাম, ছোট্ট করে আসছে না? কেটে দিই। জি তো আমি তো ভাইয়া। পুরোটা হইতো আমার জন্য ভালো হইতো। কিভাবে করব? সিম্পল, আমরা এইখানে দেখেন অপশন আছে অনেকগুলা, পেজ সেটিং, আমরা এইটাতে যাব। এখানে গেলে একটু নিচে আসলেই যেখানে পেজ লেআউট, নিশ্চয়ই দেখতে পাচ্ছি সবাই। এইখান থেকে আমি চলে যাব কোথায়? এলিমেন্টর ফুল উইথ, এলিমেন্টর ক্যানভাস থিম, আর এটা হচ্ছে কি পেজ উইথ নো টাইটেল। তো আমরা চলে যাবো এলিমেন্টর ক্যানভাস। ক্যানভাস মানে একদম ফাঁকা পেজ, উপরে নিচে ডানে বামে কিচ্ছু থাকবে না, একদম ফাঁকা, আমি আমার মতো করে ডিজাইন করব। ঠিক আছে, সো আপাতত আমরা এলিমেন্টর ক্যানভাস দিয়েই আগাবো। সো হয়ে গেল, ফাঁকা হয়ে গেছে না? এখন আমি পুরো পেজটাকে ইউটিলাইজ করতে পারবো। আচ্ছা, এখন আমি কাজ করব কিভাবে? আমি কাজ করব এখানে প্লাস আইকনে ক্লিক করলে দেখেন দুইটা অপশন আছে, ফ্লেক্স বক্স লেআউট। ফ্লেক্স বক্স লেআউট এই জিনিসটা একটু অ্যাডভান্স, এই জিনিসটা রিসেন্টলি আসছে, রিসেন্টলি বলতেও মোটামুটি এখন অনেক দিন হয়ে গেছে, তারপরেও এই জিনিসটা একটু অ্যাডভান্স। যারা আগে থেকে কাজ করছে এলিমেন্টর নিয়ে, তারা এই জিনিসটা ভালো বুঝবে। এখন আমাদের ক্ষেত্রে তাহলে কি হবে? আমরাও চাইলে আগের ফিচারটা এনেবল করতে পারবো, এলিমেন্টর ওই ফিচারটাও রাখছে। কিভাবে? আমি এখান থেকে এটা ধরুন পাবলিশ করে দিলাম, পেজটা যতটুকু সেটিং করছি ওটুকু পাবলিশ থাকুক। আমরা আবার এখানে ক্লিক করে এক্সিট টু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে ব্যাক করি। আমি পেজে কিন্তু কিছুই বানাইনি, পেজটা সাদা এখনো। আমরা আবার ওয়ার্ডপ্রেসে চলে যাব। আচ্ছা, এখন আমরা যে ফিচারটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এলিমেন্টর, দেন হচ্ছে সেটিং। এখানে একটা অপশন আছে ফিচার, দেখতে পাচ্ছি এখানে। এখন খুঁজুন হচ্ছে ফ্লেক্স বক্স কোথায় আছে, বা ফ্লেক্স বক্স কন্টেনার, এই যে কন্টেনার বা এই যে ফ্লেক্স বক্স। সো এটা কি করব? এটা সবুজ দেওয়া আছে মানে এটা চালু আছে, আমাদের এটা লাগবে না, এটা একটু অ্যাডভান্স ফিচার, এটা শিখবো বাট এখন না। তো আমরা এটা এখান থেকে কি করব? ইনঅ্যাক্টিভ করে দিব। এ বলতেছে তুমি শিওর কিনা এই জিনিসটা পুরো লেআউট চেঞ্জ হয়ে যাবে, আমাদের দরকার নাই এত কিছু চিন্তা করা, ডিএক্টিভ। ডিএক্টিভ করে দিলাম, কোথায়? এই যে ডিএক্টিভ হয়ে গেছে, বা ইনঅ্যাক্টিভ, সেভ চেঞ্জ, ফাইন। এখন আবার পেজে চলে যাবো। এতটুকু তো বুঝছি সবাই নাকি, না কোনো কনফিউশন? হ্যালো ভাই, আমরা তো দুইটাই শিখবো তাই না? হ্যাঁ, আমরা এখন যেটা করলাম এটাই বেশিরভাগ সময় শিখবো, এটা শেখা হয়ে গেলে ওইটা একদিন দেখাই দিলেই বুঝবেন। অনেক কিছু একই, জাস্ট কিছু জিনিস ডিফারেন্ট ওয়েতে কাজ করছে এটা, হ্যাঁ, জাস্ট এতটুকুই। তো শুরুতে এটা দেখাইতে গেলে অনেক কনফিউজিং লাগবে, শিখতে কষ্ট হবে। ভাইয়া ওই যে পেজ সেটিং এর ওটা একটু একবার দেখাবেন। হুম, দেখাই দিব। আচ্ছা, আবার ভাইয়া তাহলে পেজে চলে যাই, এলিমেন্টর পেজটা, ঠিক আছে? এখন দেখাচ্ছে আমরা এলিমেন্টরটাকে এলিমেন্টর দিয়ে এডিট করছি, এই যে পাশেও এলিমেন্টর লেখা, তার মানে এলিমেন্টর দিয়ে এডিট করছি। এটা হচ্ছে পেজের নাম, এটা হচ্ছে কোন বিল্ডার ইউজ করতেছি। এইখান থেকে চাইলে সরাসরি এডিট উইথ এলিমেন্টরে যাইতে পারবো আমরা।
আচ্ছা, এখানে কিছু টিপস দিছে, দরকার নেই। ভাই একটা কথা ছিল পেজ আমার। সেটিং এর ব্যাপারটা হচ্ছে যে এইখানে সেটিং আইকনে গিয়ে জাস্ট পেজ লেআউটে সিলেক্ট করবে এলিমেন্টর ক্যানভাস, এতটুকুই কাজ। বলেন। কথাটা হচ্ছে যে ভাইয়া, আমার যে আপনাদের যে জরা আইটি থেকে ডোমেন হোস্টিং নিয়েছিলাম, ওটা ডোমেন কি আমরা ট্রান্সফার করতে পারবো অন্য কোথাও? হুম কিন্তু ডোমেনের অ্যাক্সেস আমাদের কাছে নাই। পারবেন, আমাদের কাছে বললে আমরা আনলক করে আপনাদেরকে একটা সিক্রেট কোড আছে, ওটা দিয়ে দিব, ওটা দিয়ে যে কোনো জায়গায় ও, ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে পোর্টফোলিওর জন্য কি, যদি আমি ডট কম ডোমেন না পাই, সেক্ষেত্রে কি আমি ডট কো, ডট ইউকে, ডট ইউএস এই ডোমেনগুলো ইউজ করতে পারি? এটা কেমন হবে? ইউজ করতে পারেন, বাট ওগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মোটিভ। যেমন ডট ওআরজি যদি নেন, এটা একটা অর্গানাইজেশনের জন্য, হ্যাঁ। হ্যাঁ। তারপর ডট নেট মানে নেটওয়ার্ক, অলদো একটা কোম্পানি হইলে ঠিক আছে, যায়। তারপরে ডট মি আছে, অনেকে এটা ইউজ করে। তারপরে হুম। ডট হচ্ছে, অনেকে আবার ডট আইটি ইউজ করে। আইটি যদিও ইটালিয়ান বোঝাচ্ছে এখানে, অনেকে আইটি বলতে হচ্ছে আমাদের আইটি যে ইনস্টিটিউট বোঝায় অনেকে। ইনফরমেশন টেকনোলজি বুঝে আর কি। এই আর কি। অলদো রেকমেন্ড করি না, আমি পার্সোনালি করি না, তারপরেও যদি নিতে চান নিতে পারেন, অনেকেই মানে নিতে আমি চান। বললাম যে না পারলে আর কি, যেহেতু ডোমেন পাওয়া যাচ্ছে না আমাদের নামে, সেক্ষেত্রে বুঝতে আমরা পারছি, হাইফেন নিতে ইউজ পারেন। করছি, তারপরেও আসতেছে না। সেক্ষেত্রে হয়তো এক্সটেনশন চেঞ্জ করে নেওয়া ওই যেতে জন্য পারে। বললাম যে আমি এক্সটেনশন করি ডট কো বা ইউএসএ ইউকে, যেরকম তখন তখন কান্ট্রি বেস যেগুলো আছে ওগুলো নেওয়া যায় কিনা। সেটাই, তখন একটু দেখতে হবে এটা কারা প্রোভাইড করতেছে। এখন আমরা জোরাইটিতে মূলত শুধুমাত্র ডট কমটা প্রোভাইড করতেছি, হ্যাঁ, না না, যারা আইটিতে না, বাকি যারা প্রোভাইড অন্য। করতেছে এখান থেকে নিয়ে হ্যাঁ, নিতে পারেন ওই যদি জন্য চান। বললাম যে নেওয়া যাবে কিনা, কারণ নিতে পারেন, নিতে পারেন, যেহেতু পোর্টফোলিও তো সো ওই ডট ওআরজি বা এগুলা না নয় ভালো, ওগুলো অর্গানাইজেশন বুঝে আর কি। আচ্ছা ভাই, ঠিক। আচ্ছা, ওকে। সো এখন আমরা চলে আসছি ফাঁকা পেজ। এখন দেখেন এখানে একটা প্লাস আর এখানে একটা ফোল্ডারের মতন আছে, এটা মানে হচ্ছে টেমপ্লেট। এটা এখন আমাদের তো দরকার নেই, আমাদের মূল কাজ এখানে প্লাস। বলছে স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচার বলতে দেখেন, প্রথমে আমাকে এখানে চিন্তা করতে হবে পুরোটা দেখতে কেমন, স্ট্রাকচারটা কেমন, এরকম তাই না। এটার ভিতরে কি কয়টা ভাগ, কয়টা ভাগ। দুইটা ভাইয়া, রোর মধ্যে এই একটা, কলামের মধ্যে দুইটা কলাম, এই একটা একটা কলম, column। তাই না, দুইটা জি। কলম। আচ্ছা, এখন আমরা এইভাবেই করব, চলেন। তো সর্বপ্রথম আমরা একটা সেকশন নিতে পারি, একবারেই শুরুতে ভাগ করে নিতে পারেন, বাট রেকমেন্ডেড হচ্ছে শুরুতে একটা নেন, ফুল সেকশনটা নিলাম। আচ্ছা, আমরা এইটা স্কিপ করতেছি, হ্যাঁ, এইটা ট্রাই করতেছি, এটা আমরা পরে শিখবো। এইটা ট্রাই করি যাতে আইডিয়া হয়। সো একটা সেকশন নিলাম, এখন একটা সেকশনে ভাগ কয়টা, দুইটা ভাগ। সো এই যেখানে প্লাস আইকন আছে, এইখানেও প্লাস আইকন আছে, এই যে এটার ভিতরে, ওই যে ভিতরে প্লাস আইকন আছে, যে কোনো একটা জায়গা থেকে যাইতে পারেন। সো গেলাম, এখানে দেখেন ইনার সেকশন মানে সেকশনের ভেতরের ভাগগুলো আপনি এটা থেকে করতে পারেন। So আপনি এটা ধরে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে কোথায় নেবেন, ওই যে এটার ভিতরে, সেকশনের ভিতরে। এই যে এখন বোঝা যাচ্ছে সেকশনের ভিতরে যাবে। এখন কি সেকশনের ভিতরে যাবে? না না। না, এখন যাবে না। না, এখন এখনো যাবে না। এখন যাবে। এখন এখন যাবে, যাবে। ঠিক আছে। সো ভাই এটা বুঝলাম, এটা কি হইলো? এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ মানে টেনে এখানে এনে ছেড়ে দিলাম। আপনারা আহ, একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে কখনো ফাইলস ট্রান্সফার করেন নাই, এভাবে টান দিয়ে নিয়ে আরেকটা ফোল্ডারে না, ছেড়ে ওটা দিন। ওটা করছি, মানে মানে এটা এই ওটা ওইখানে নিলাম কেন? মানে আমি তো বসাবো মাঝখানে। মাঝখানে কেন বসাবেন? উপরে জায়গা ফিল আপ না হলে তো মাঝখানে আসবে না। আমরা এই পার্টটা স্কিপ করতেছি, এই পার্টটা আমরা এইটা করতেছি শুধু। মানে এটা যে মাঝখানে দেখে যে মাঝখানেই করতে হবে এরকম না, ধরেন এই যে এখন এখন চিন্তা করেন, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এখন এই পাশে কি কি আছে, এই পাশে কি কি আছে এগুলো নিতে হবে। এই পাশে কি কি আছে, লেখা আছে। লেখা যেহেতু বড় বড়, এটাকে কি বলে, এটাকে বলে হেডলাইন, ঠিক আছে। হেডিং। এটা কি সাবটাইটেল। হেডিং সাবটাইটেল। বলা যায়। সাব হেডিং। এটা, প্যারাগ্রাফ। এটা, বাটন। তাহলে এই কটা এলিমেন্টস আমার লেফট সাইডে, রাইট। তো এই যে প্লাস, এটাতেও ক্লিক করলেও হয় বা এই প্লাসে ক্লিক করলেও হয়।
তো সব শুরুতে নিব কি একটা হেডিং নিয়ে এইখানে নিয়ে ছেড়ে দিব, পরেরটাই যাই। তারপর লাগবে কি একটা সাব হেডিং, তাই না? এখন আমরা চাইলে হেডিং দিয়েও নিতে পারি, টেক্সট এডিটর দিয়ে। টেক্সট এডিটর হচ্ছে ছোট ছোট টেক্সটের ক্ষেত্রে, হেডিংটা বড় ক্ষেত্রে। তো এইটাই নেই, নিলাম দুইটা। এরপরে কি যাবে? এরপরে ছোট ছোট টেক্সট যাবে, প্যারাগ্রাফ। লাস্টে কি আছে? ফার্স্ট হইতে হবে, এত স্লো কেন আপনারা? মানে ইমেজ আছে একটা। ঠিক বাটন। আছে, এলিমেন্ট যা লাগবে নিয়ে আসছি, ক্লাসে চলে যাবো। আবার এই পাশে কি আছে? ইমেজ। পিকচার। ইমেজ। এই যে ইমেজ, সহজ না? জি বেটা, এটা ইয়ার মতো, পাওয়ার পয়েন্টের মতো অনেক একটা। পাওয়ার পয়েন্টের মতো, হ্যাঁ অনেকটা। ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, এখন টেক্সট গুলা রিপ্লেস করে ফেলবো। So, এই টেক্সটটা কপি করলাম ধরেন, বা আপনি আপনার নাম দিতে পারেন। আর আমি আমার নাম দিলাম, শুধু শুধু সেম টেক্সটটা কেন নিব? ঠিক আছে, একটু ডিফারেন্ট নিচ্ছি, যাতে করে আবার দেখা যাবে যে এসইও যাতে ইফেক্ট না পড়ে এই সাইডে। আবার কোন সাইড থেকে তো কপি করা উচিত না, তাই না? আচ্ছা, কখনো যদি ভুল করে ফেলেন তাহলে কি কন্ট্রোল জেড করলে হয়ে যায়। ঠিক আছে, ধরেন আপনি ভুলে এখানে নিয়ে ফেলছেন, এখন কন্ট্রোল জেড করলেও হয়। অথবা এইটাকে এই যে পেন আইকনে আবার চাপ দিয়ে ধরে এইভাবে টেনে যেখানে নিতে চান। এখন কি টেক্সটের উপরে যাবে না নিচে যাবে? উপরে। নিচে। এখন এখন ঠিক আছে। উপরে। উপরে। আচ্ছা, তো এইখানে এই টেক্সটটা বসাই দিব। আর এই টেক্সটটা একটু ছোট, তাই না? এই যে এইচটিএমএল ট্যাগ থেকে এটাকে ছোট করে দিবেন। এটা নট লাইক দ্যাট সাইজের জন্য, এটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ কতটুকু এটার জন্য। সো এইটার কিন্তু তুলনামূলক লেস ইম্পর্টেন্ট, রাইট? তো H3 বা H4 এরকম দিব আমরা। ছোট বড় পরের ব্যাপার, ছোট বড় সাইজ আমরা ফিক্স করতে পারবো। আচ্ছা, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে সাইডের সবচেয়ে বড় টাইটেলটা বা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইটেল। তো এটা হবে সবসময় কি H1। H1। ঠিক আছে, এইগুলো আমাদের যদিও কাজ না, বাট এটা যদি শিখে আপনি আগান, হয়তো আপনার একটা অভ্যাস হয়ে যাবে, এন্ড এটা খুব খুব ভালো একটা গুড একটা হ্যাবিট হবে আপনার। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এইটাতে আমরা হচ্ছে এই টেক্সটটা বসাই দিব, এই টেক্সটটা বসাই দিব। তো এইখানে এই টেক্সটটা ফেলে দিব, এইখানে আমি বসাবো। দেখেন, একটা জিনিস সবসময় মাথায় রাখতে, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, যে অনেক কিছু সাথে চলে আসবে। দেখেন, লিঙ্ক, কিছু ডিজাইন, কিছু এলিমেন্ট সাথে চলে আসবে। তো সবসময় ট্রাই করবেন, আমি কন্ট্রোল জেড করতেছি, সবসময় ট্রাই করবেন যেই টেক্সটই কপি করে আনেন, টেক্সট এডিটরের ভিতরে অলওয়েজ কন্ট্রোল শিফট ভি দিবেন। আমরা তো নর্মালি কন্ট্রোল ভি দেই, তাই না? জি। কন্ট্রোল শিফট ভি দিবেন, তাহলে নর্মাল টেক্সট পেস্ট হবে। আর ম্যাকে হচ্ছে কমেন্ট শিফট ভি। ঠিক আছে। আচ্ছা, পরে বাটন, এখানে অল কোর্সেস। আমরা অল কোর্সেস টেক্সটটা নিয়ে নিই, লিখেও নিতে পারেন, কপি করেও নিতে পারেন। সো বাটনটা এখান থেকে এই যে এডিট বাটনে ক্লিক করলাম, টেক্সটার জায়গায় টেক্সট ফেলে দিয়ে আমাদের টেক্সট বসিয়ে দিলাম, হইলো। কন্ট্রোল শিফট ভি দেওয়ার সুবিধা কি হইলো? এটা হচ্ছে পেস্ট উইদাউট স্টাইল। আমি যে জিনিসটা আনছিলাম, এই জিনিসটার সাথে কিছু স্টাইল এন্ড এভরিথিং এগুলো চলে আসছিল, হ্যাঁ। লাইক এটা যদি নেই তাহলে বুঝতে পারবেন। মানে একটা টেক্সট এডিটর নিলাম, এখন আমি যদি এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন তো অটোমেটিক কিছু স্টাইল ধরে ফেলছে না? কিছু জি। কালার। এইটা আপনি প্রপারলি স্টাইলে গিয়ে ফিক্স করতে পারবেন না আপনার মতন, কারণ সে অলরেডি অনেক স্টাইল নিছে। কিভাবে বুঝবেন? এই টেক্সট অপশনে গেলে দেখবেন এই যে কত কিছু চলে আসছে, দেখেন, দেখছেন? ও, সো আমরা তো এগুলো HTML। চাই না, তাই না? তো আমরা নর্মালি কি করব, এটা এখানে এইভাবে না দিয়ে এই সেম টেক্সটাই কন্ট্রোল শিফট ভি দিয়ে যদি দেই, এই যে নর্মাল পেস্ট হয়েছে। এখানে দেখেন কিচ্ছু নাই, নর্মাল। বুঝছি পার্থক্য? এটা কি ফন্ট গুলাকে নর্মাল করে ফেলবে? হ্যাঁ, স্টাইল ছাড়া পেস্ট হবে, যাতে আমি আমার মতন ম্যানেজ করতে পারি। আচ্ছা, এখন আমাদের এই পাশে দিতে হবে কি
ইমেজ। ক্লিক করে ইমেজটা বসাইতে হবে। ইমেজটা পাবো কিভাবে? ডাউনলোড করে নিব এখান থেকে। আমরা আমাদের ইমেজ বসিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, এভাবে অন্য ওয়েবসাইট থেকে যদি আনা হয় তাহলে তো সমস্যা, তাই না? না নাই ভালো, হ্যাঁ, রানিং কোনো ওয়েবসাইট থেকে না আনা ভালো, এই জন্য আমরা কিছু জিনিস র্যান্ডমই নিচ্ছি। ওকে। বাকি টেমপ্লেট থেকে নিতে পারেন, কারণ টেমপ্লেট গুলো কপিরাইট ফ্রি হয়। আর এটা তো রানিং বিজনেস ওয়েবসাইট, তো এটা থেকে নিজের জন্য নিচ্ছি না। আচ্ছা, সো দেখেন তো হয়েছে কিনা। স্কেলেটনটা হয়েছে তাই না, কঙ্কালটা হয়েছে প্রপারলি, বাট হ্যাঁ। স্টাইলটা হয় নাই। স্টাইলটা এখন করতে হবে। আচ্ছা, স্টাইলটা করতে হয় কিভাবে দেখেন। এটা এডিটে যাবেন, এই যে এখানে দেখেন স্টাইল অপশন আছে, এইখানে যাবেন। প্রথমে কি অ্যালাইনমেন্ট, লেফটে নর্মালি থাকে, মাঝখানে রাইট সাইডে পুরো স্ক্রিন। পুরো স্ক্রিন এত ছোট টেক্সটে বোঝা যাবে না, এটার ক্ষেত্রে ব্যাখ্যা করতেছি। So, আপাতত আমি লেফটেই রাখলাম। দেন হচ্ছে টাইপোগ্রাফি, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট স্টাইল। আপনি পুরা ওয়েবসাইট যত করবেন, আপনি আজীবন ওয়েবসাইট করবেন, এর মধ্যে সব সময় আপনার যেটা লাগবে সেটা হচ্ছে টাইপোগ্রাফি। কারণ যেখানেই লেখা আছে ওইখানেই টাইপোগ্রাফি। একটা ওয়েবসাইটে কত লেখা থাকে দেখেন তো, সব জায়গায় লেখা লেখা লেখা, তাই না? এই লেখা যেখানেই থাকবে ওইখানেই টাইপোগ্রাফি। এটা এসে যান, এগুলো আসলে জাস্ট গট ইট বা কেটে দিবেন। আচ্ছা, এখানে বলতেছে ফন্ট কি হবে। ফন্ট মানে লেখার টাইপটা কেমন হবে। আমরা কিন্তু এক এক বইয়ে এক এক জায়গায় এক এক রকম লেখা দেখি, তাই না? ধরেন আহ, এক একটা পণ্যের প্যাকেটে এক এক রকমের লেখা, ওগুলো হচ্ছে ফন্ট। যেমন ধরেন আমি যদি একটা পেঁচানো ফন্ট নেই, তাহলে কি হবে, এটা দেখতে পেঁচানো হবে। মানে এটা নিলাম, পেঁচানো হাতের হয়ে গেছে। আপনি যদি আপনার নর্মাল ফন্ট নেন, ওইরকম হয়ে যাবে। ঠিক আছে, এরকম আপনার যেটা দরকার ওরকম নেবেন। ধরেন আমি রোবটও নিব, নর্মাল ফন্ট, রোবটো, এরিয়াল, ওপেন সেন্স, এগুলো নর্মাল ফন্ট রেগুলার ইউজের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে এটার সাইজটা কত বড় হবে। আপনি এটা ধরে এইদিকে টানলে বড় হবে, এইদিকে টানলে ছোট হবে। আপনার যদি স্পেসিফিক সাইজ জানা থাকে, আপনি এখানে দিয়ে দিতে পারেন এরকম। এটা পিক্সেলে কাউন্ট হয়, দেখেন এখানে লেখা আছে পিক্সেল। এটা ছাড়াও আরো কিছু ফর্মুলা আছে, এখানে আরো কিছু একক আছে, এগুলো পরে এক সময় সামনে যখন আসবে আমরা শিখবো। আপাতত পিক্সেল দিয়েই কাজ করবো, পিক্সেলই আপনার 95% ক্ষেত্রে লাগবে। আচ্ছা, তারপর আছে কি ওয়েট। ওয়েটটা হচ্ছে কতটুকু মোটা হবে। আপনি যদি 100 দিয়ে দেন, একদম চিকন চিকন হয়েছে দেখেন। আপনি যদি 900 দিয়ে দেন, একদম মোটা হয়েছে। আর মাঝখানে যা আছে সো অন, 500 হইলে হাফ, বোল্ডের জন্য 700। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম হচ্ছে হাতের লেখা। হাতের লেখা বলতে কি, আমরা পড়ছি না ছোটবেলায়, ক্যাপিটাল লেটার স্মল লেটার, যেটাকে বাংলায় বলে হচ্ছে ছোট হাতের লেখা বড় হাতের লেখা, রাইট? সো ওই জিনিসটাই, জি। আপার কেস সব বড় হাতের, লোয়ার কেস সব স্মল লেটার বা ছোট হাতের, ক্যাপিটালাইজ শুধু প্রথমটা বড় হাতের, আরেকটা হচ্ছে নর্মাল। নর্মাল মানে যেভাবে লিখা হয়েছে, হ্যাঁ। আর নর্মাল আর ডিফল্ট এখানে সেম কাজ করতেছে, কারণ ডিফল্টটা হচ্ছে তখন চিন্তা করবে থিম যেটা দিচ্ছে সেটা ফলো করবে। আর ওয়ার্ডপ্রেস সাইডে অটোমেটিক একটা ডিফল্ট থিম থাকে, থিম ছাড়া ওয়ার্ডপ্রেস সাইট রান করে না। সো আমাদের থিমটা ফোকাস নাই, মানে থিমটা আমাদের এত চিন্তা ভাবনা করার কিছু নাই, বাট অটোমেটিক যেহেতু ডিফল্ট ফিচার, একটা থিম ইনস্টল করাই থাকবে। সো ডিফল্ট দিলে ওটাকে ফলো করবে। সো থিমেও নর্মালি আসলে এলিমেন্টর যে আসে এটাকেই ফলো করে। আচ্ছা, এরপর হচ্ছে স্টাইল। স্টাইলটা হচ্ছে দুই ধরনের স্টাইল হয়, একটা সোজা, একটা হচ্ছে বাঁকা। যেমন নর্মাল হচ্ছে সোজা, যেটা এখন আছে। আর ইটালিক, এটা বাঁকা, আমরা আগেও দেখছি এরকম একটু বাঁকা বাঁকা করে, হ্যাঁ। ইটালিকের পর একটা আছে অবলিক। অবলিক জিনিসটা বুঝি এই যে এটা, এই যে স্ল্যাশ, ওটার মতন দেখতে। তো খুব একটা পার্থক্য নাই ইটালিক অ্যান্ড অবলিকে। সো ইটালিকটা বেশি হবে, অবলিকটা খুবই রেয়ার কেস। কিছু কিছু ক্লায়েন্ট হয়তো অনেক ক্ষেত্রে বলতে পারে, বাট বলবে না, এটাই বেশিরভাগ সম্ভাবনা যে আপনার হয়তো কখনো এটা শুনতে হবে না যে অবলিকটা ইউজ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশনটা কি? ডেকোরেশনটা বাংলায় হইলে যেটাকে বলে মাত্রা, আর এটাকে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ওভারলাইন, মানে উপর দিয়ে নিচ দিয়ে, যেমন এটা আন্ডারলাইন, হ্যাঁ। ওভারলাইন হচ্ছে উপর দিয়ে। তারপর হচ্ছে লাইন থ্রু, মাঝখান থেকে। এইটাকে চেনা চেনা লাগে।
জি। বলেন এটা কখন ইউজ হয়? ভাইয়া ওই যে ওয়েবসাইট গুলো শপিং করার সময় মানে টাকাটা কেটে দেওয়া থাকে ডিসকাউন্টের সময়। ডিসকাউন্ট দেওয়া থাকে তাই না? 1,000 টাকার জিনিস 100 টাকায়, ডিসকাউন্ট দেওয়া থাকে। আচ্ছা, তারপর নান, নান আর ডিফল্ট এখানে সেম রোল প্লে করতেছে। তারপর আছে লাইন হাইট। লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব। এটা একটু এটা দিয়ে বুঝাই। সো এটুকু বুঝলাম টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বাকি বিষয়টা এখান থেকে বুঝাচ্ছি। তারপর হচ্ছে টেক্সটের স্ট্রোক। স্ট্রোকটা হচ্ছে টেক্সটের বাইট দিয়ে আরেকটা এখান দিয়ে একটা বর্ডার থাকবে, হ্যাঁ। স্ট্রোকটা যদি আমি দিতে চাই, ধরেন এখান থেকে আমি রেড কালার স্ট্রোক নিলাম, আর আমি এটা যত মোটা করব স্ট্রোকটা ওইরকম হবে, দেখেন একটা বর্ডার আসছে চারদিক দিয়ে, এই যে এটা হচ্ছে স্ট্রোক। এটাও রেয়ার কেসে ইউজ হয়, বাট ইউজ হয়। আচ্ছা, এটা আমি চাইলে যেখান থেকে বাতিল করতে পারি, ব্যাক টু ডিফল্ট, আর এখানে দিলে ওটা চলে আসবে। টেক্সটের শ্যাডো, নিচে একটা ছায়া পড়বে, মনে হবে টেক্সটটা ভেসে আছে। যেমন আমি একটু ব্লার করে দিই, হরিজন্টালি ডান দিকে টানলে ডান দিকে যাবে, বাম দিকে টানলে বাম দিকে যাবে। আর ভার্টিক্যালি হচ্ছে ডান দিকে টানলে নিচে, এদিকে টানলে উপরে। সো আমি এখান থেকে একটু শ্যাডো দিয়ে দিই। ভাই গ্রাফিক্সের কাজ সব জায়গাতেই লাগে নাকি? লাগবে, কারণ যেটাই এটা সুন্দর তো করতে হবে ওটাই তো গ্রাফিক্স, তাই না? ইলাস্ট্রেটরের কাজের মতো সেম। হ্যাঁ, সব জায়গাতে আপনি একই, অনেক কিছুই কমন পাবেন। আচ্ছা, সো এটা আমার কি হলো, শ্যাডো পড়ছে না একটা, মনে হচ্ছে না ভেসে আছে। জি। ওকে, এবার হচ্ছে ব্লেন্ড। ব্লেন্ডটা হচ্ছে এই দুইটা কালারের মধ্যে মিশ্রণটা কেমন হবে, এইটা এখন আপাতত আমাদের বুঝে আসবে না, কারণ এখানে তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পারবো না। ইন ফিউচারে কখনো প্রজেক্টে দরকার হলে ওইটাতে দিয়ে আমি উদাহরণ দিয়ে বুঝাই দিতে পারবো। দেন হচ্ছে টেক্সট কালার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনার টেক্সটটা দেখতে কেমন হবে, ব্ল্যাক হোয়াইট যে কোনো কালার আপনি দিতে পারেন। ঠিক আছে, এটাতে হচ্ছে কালার চেঞ্জ করে, এটাতে কালারের শেড চেঞ্জ করে, লাইট, ডার্ক, হোয়াইট, এরকম। আচ্ছা, এখান থেকে কালার আবার হালকা গাঢ় এরকম করা যায়, যেটা দিয়ে এটা যত দিবেন কালারটা হালকা হবে, এদিকে যত দিবেন কালারটা এই যে ফুল হবে। তো এদিকে একদম জিরো, এদিকে একদম ফুল। নর্মালি একদম ফুল থাকে, কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা হালকা কালার ইউজ করতে হয়। অপাসিটি বলে যেটাকে ওয়েবসাইটের ভাষায়। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের স্টাইলের হেডিং এর ক্ষেত্রে। দেন এইটা, এটা তো সেম কাজ, একটু আগে যা করলাম এটা তো একই জিনিস, একই সবকিছু, কারণ হেডিংই তো আমরা ইউজ করছি। জাস্ট সাইজটা যা ইচ্ছা আমার ইচ্ছা মতো বাড়াই নিতে পারবো, কমাই নিতে পারবো, এরকম। বাকি এগুলো সব সেম। এটাতে যাই, কি কি দেখতে হবে এটাতে। এটাতে সর্বপ্রথম যে অ্যালাইনমেন্টের জাস্টিফাইড যেটা ছিল, জাস্টিফাইড দিলে হবে কি দুই পাশে সমান হয়ে যাবে। দেখেন তো এই পাশের এই পাশ সমান হয়ে গেছে না? এটা কোথাও দেখছেন আপনারা এরকম? এটাকে বলে ভাই মিডল অ্যালাইনমেন্ট বলে। জাস্টিফাইড। না, এটা জাস্টিফাইড। আচ্ছা বলেন তো এটা এটা, ওয়ার্ডে কাজ করার সময় করা যায়। দেখেন নাই কোথাও, তাই না? বাট আমি যদি বলি দেখছেন, দেখেন, হয়তো খেয়াল করেন না, এটা এত সুন্দরভাবে থাকে আপনারা হয়তো খেয়াল করেন নাই। সব নিউজ পেপারে দেখবেন এরকম থাকে, জাস্টিফাইড থাকে অলওয়েজ, দুই পাশে সমান না। এই জন্য ওরা এত সুন্দর করে জায়গা করতে পারে। ঠিক আছে, হয়তো দেখছি আমরা নিউজ পেপারে, নিউজ পেপার তো অনেক পড়ছি, কিন্তু কখনো হয়তো খেয়াল করা হয় নাই। এই জন্য নিউজ পেপার দেখতে এত সুন্দর লাগে, এত হিবিজিবি এত টেক্সট, একটা পেজে কত বেশি লেখা, তারপরেও এটা সুন্দর লাগে কেন? এটার কারণে অনেক বেশি লেখা হইলে জাস্টিফাইড দিলে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এর ক্ষেত্রে যদিও কিছু নেগেটিভ পয়েন্ট আছে, যেমন মাঝখানে মাঝখানে বড় বড় ফাঁকা করে মিলাই দেয়। ঠিক আছে, একটা স্পেসের জায়গায় দুইটা তিনটা স্পেস দিয়ে হইলেও মিলাই দিবে, এরকম আর কি। যেমন এই যেখানে দেখেন মাঝখানে একটু বেশি ফাঁকা। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে একটা অপশন ছিল লাইন হাইট। লাইন হাইট হচ্ছে এই একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব, যেমন এটা বাড়াইলে দেখবেন যে লাইনগুলো ফাঁকা ফাঁকা হচ্ছে, কমাইলে এভাবে কাছাকাছি চলে আসবে এরকম। সো লাইন হাইটটা মূলত টেক্সট সাইজের থেকে একটু বড় হয়। টেক্সট সাইজ একটা ডিফল্ট সাইজ টেক্সট সাইজ নিচ্ছে এখানে, তো আপনি ওর মতন দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে বাটন।
বাটনের ক্ষেত্রে এখানে যাব, এখানে দেখেন আমাদের এই বাটনটা। সো বাটনের মধ্যে কি কি আছে, কন্টেন্ট তো আমরা দেখলামই জাস্ট। হ্যাঁ, ডিফল্টের মধ্যে 4টা রেডিমেড কালারের ডিজাইন আছে, যেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে যদিও শো করতেছে না, বাট দিয়ে সেভ করলে হয়তো বা প্রিভিউতে শো করবে। এটা আমাদের যদিও দরকার নেই, একটু ইউজলেসই বলা চলে এটা। এখানে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজে লাগে এটা দ্রুত কালার সেট করার জন্য, বাট আমরা সবকিছু এখান থেকে আমাদের মন মতোই দিতে পারবো। লেফট যেটা বর্তমান আছে, মাঝখানে, সাইডে, আর জাস্ট হয়তো বুঝতেছেন পুরো স্ক্রিন জুড়ে যতটুকু জায়গা আছে তার কাছে। অ্যালাইনমেন্টের ক্ষেত্রেও সেম, টেক্সটের অ্যালাইনমেন্ট এটা, মাঝখানে যে টেক্সটটা আছে সেটা। আচ্ছা, তারপর যেটা আছে টাইপোগ্রাফি, যেহেতু ভিতরে টেক্সট আছে এই জন্য টাইপোগ্রাফি এখানে আছে। টাইপোগ্রাফি ওই যে সেম কাজগুলো আবার পেয়ে গেছি। টেক্সটের শ্যাডো সেম জিনিস। এইখানে বাটনে 2টা স্টেজ থাকে, একটা হচ্ছে নর্মাল স্টেজ আর একটা হচ্ছে মাউস নিয়ে যাওয়ার পরের স্টেজ। মাউস নিয়ে গেলে কালার চেঞ্জ হচ্ছে, তাই না? জি। একটু ওয়েট করেন। ওকে, সো এটা কিভাবে দিব? নর্মাল স্টেজের ডিজাইনটা এখান থেকেই করব। 2টা অপশন, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে ধরেন আমি একটা কালার দিলাম, এটা না দিয়ে এক কালার না দিয়ে 2 কালারও দিতে পারেন। দ্বিতীয় অপশন হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে নর্মাল কালার যেটা এখন দিলাম, আর গ্রেডিয়েন্টে যদি যাই 2টা কালার দিতে পারবেন, এখানে একটা কালার, এখানে একটা কালার। ঠিক আছে, ব্লেন্ড করতে পারবেন, লোকেশন চেঞ্জ করতে পারবেন, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, এই যে এরকম। আর হোভারের ক্ষেত্রে ধরেন হোভার আপনি দিতে চাচ্ছেন, হ্যাঁ, তো হোভারের ক্ষেত্রেও সেম কাজটা আপনি চাইলে করতে পারেন, এরকম টেক্সট কালার দিতে পারেন হোভারে, এই যে, ঠিক আছে। আবার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ডে ধরেন এটাই যদি দেন, ঠিক আছে, এরকম আপনি অ্যাঙ্গেল সেট করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, 90 ডিগ্রি, তারপর 180 ডিগ্রি, 270 আর 360, এগুলো আমরা পরে আসছি না, একটা কোণ তৈরি করে। তো কালার যদি সমানভাবে রাখতে চান দুই পাশে, তাহলে আপনাকে এরকম সমকোণ ইউজ করতে হবে। তো আমরা খালি ভাবতাম যে এমনিতে জীবনে কোথায় কাজে লাগে, আসলে আসলে কাজে লাগে। ঠিক আছে, তো 90 ডিগ্রি আমরা যখন দিছি তখন বরাবর সোজা দুই পাশে থেকে আসতেছে। আমরা যদি এইটাকে ঘুরাই 180 ডিগ্রি দিলে উপরে নিচে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তারপর আছে হচ্ছে বর্ডার কালার, এই চারদিক দিয়ে বর্ডারের কালার দিতে পারেন বাটনের। আচ্ছা, এখন বর্ডার কালারটা কেন, বর্ডার কালারটা নর্মালি আগে দিয়ে আসতে হবে, দেন এখান থেকে সেট করতে হবে। যেমন আমি যদি বর্ডার কালার নর্মালে যাই, তো নর্মাল আগে বর্ডার কালারটা দিতে হবে। যেমন এই যে বর্ডার টাইপ, বর্ডার আমরা বিভিন্ন টাইপের আছে, সলিড। আমি একটু বর্ডার কালারটা দিয়ে নেই, তাহলে বুঝতে পারবেন। ধরেন ব্ল্যাক দিলাম, হ্যাঁ, আর বর্ডার উইডথটা একটু বাড়াই দিই, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, তার দিকে 3 পিক্সেল করে দিলাম। সলিড ছাড়া আরো কিছু আছে, ডাবল আছে। ডাবল মানে হচ্ছে 2টা লাইন আসছে, ঠিক আছে, এই যে 2টা লাইন আসছে দেখেন। তারপর আছে হচ্ছে ডটেড, ডট ডট আসবে। তারপরে হচ্ছে ড্যাশেড, ড্যাশ ড্যাশ আসবে। গ্লুপ, গ্লুপে হচ্ছে একটা কালার, তারপরে মাঝখানে ফাঁকা আর একটা কালার, এরকম। সো যে কোনো টাইপেরই দিতে পারেন আপনি, আপনার যেটা দরকার সেটা। এটা গেল হচ্ছে বাটনের মোটামুটি আমাদের স্টাইল কিভাবে করতে হয়। তারপর টেক্সট ইমেজে যদি যাই, স্টাইল আমি যতটুকু সময় এইগুলোতে নিচ্ছি, এটা দিয়ে আমি পুরো সব উইজেট দেখাইতে পারতাম খুব তাড়াতাড়ি করে, বাট আমি আপনাদের বুঝাচ্ছি আসলে ডিজাইন কিভাবে কাজ করে, আপনারা বাকিগুলা ঘাঁটতে পারবেন। তো দায়িত্বই থাকবে বাকি সবকিছু ঘাটা। আচ্ছা, ইমেজ এডিটে গেলাম, এখান থেকে দেখেন সর্বপ্রথম ইমেজ তো এখান থেকে সেট করছে নি, এগুলো দরকার নাই, হ্যাঁ, এগুলো হাত দেওয়ার দরকার নেই, এগুলো অটোমেটিকলি যা নিছে নিক। এখানে যায় আমরা এইখান থেকে সবই করতে পারবো। তো এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারেন। এখন অ্যালাইনমেন্ট বোঝা যাচ্ছে না কেন, কারণ এমনিতে এসে পুরো জায়গাটা নিচে যতটুকু আছে, আমি যদি একে উইডটাকে কমাই দেই, ছোট করে দিই, এখন অ্যালাইনমেন্ট কাজ করবে। ঠিক আছে, আর উইড ভাইয়া যদি ফুল দিয়ে দেই 100%, তাহলে তো এমনিতেই পুরো জায়গা নিয়ে নিল।
আচ্ছা, তারপর আছে হচ্ছে ম্যাক্স উইথটা হচ্ছে আপনার জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করে রাখা, যে এইটার বেশি যাতে না হয়। যেমন 50-এর নিচে সবই হবে, 50 উপরে গেলে আর কাজ করবে না, ম্যাক্সিমাম 50 থাকবে। এই জন্য ম্যাক্সিমাম উইথ লাগে। কিছু কিছু প্রজেক্টে আপনার হয়তো এটা দরকার হবে, তখন এটা আরো ভালো বুঝতে পারবেন। তো আপাতত আইডিয়া নিয়ে রাখেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম একটা উইথ সেট করা, যাতে করে ওর বেশি না হয় উইথ কোনোভাবেই। আর এটা যদি না চান, এই নাম্বারটা জাস্ট ফেলে দিবেন। আচ্ছা, হাইট, নর্মালি হাইটটা ধরা উচিত না, কারণ হাইটটা যদি ধরেন ইমেজের রেশিও নষ্ট হবে। দেখেন, এই যে দেখেন কেমন হয়ে গেছে না? সো হাইটটা খুব বেশি দরকার না হইলে না ধরাই উচিত। তারপরে যদি ইন কেস কখনো লাগে, তাহলে এখান থেকে আপনি ইউজ করতে পারেন। দেন হচ্ছে অপাসিটি। অপাসিটি হচ্ছে আপনার হালকা করে ফেলা। যেমন ইমেজটা যদি আমি অল্প অপাসিটি, দেখেন এই যে হালকা হয়ে গেছে, আমি যত বাড়াবো তত দেখতে স্পষ্ট হবে। এইটা আপনি কি করতে পারেন, হবারে গিয়ে আবার ধরেন হাফ করে দিতে পারেন। ঠিক আছে, হোভার মানে মাউস নিয়ে গেলে যেটা হয়। আচ্ছা, এখন মোটামুটি কি আইডিয়া হয়েছে যে কি করতেছি? একটা উইজেট নিয়ে আমরা ওটাকে ঘেটে ঘেটে দেখতেছি আসলে কি কি করা পসিবল। ঠিক আছে। আচ্ছা, এখন জি। আমাদের কাজ কি থাকবে? আমাদের কাজ থাকবে এই সবগুলো উইজেট আমাদের নিয়ে নিয়ে ট্রাই করতে হবে। এখন এই যে এগুলো লক করা কেন? কারণ এগুলো হচ্ছে এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সন। ঠিক আছে, এগুলা প্রিমিয়াম ভার্সন, এইগুলো আবার ফ্রি আছে। সো আজকে প্রিমিয়াম ভার্সনটা দিলাম না আপনাদেরকে, প্রিমিয়াম ভার্সনটা দিয়ে দিব পরবর্তী ক্লাসে। আমরা যে কাজটা করব কাজের পরে প্রিমিয়াম ভার্সন দেবো। আজকে ফ্রি ফ্রি ভার্সন দিয়ে সবাই কাজ করব। ঠিক আছে, ফ্রি ভার্সনে যে উইজেট গুলো আছে, সবগুলো উইজেট ইউজ করে একটা পেজ তৈরি করব। যেমন খুশি তেমন সাজো, যেরকম আছে না ওইরকম। ঠিক আছে, এলিমেন্টের একটা প্রিমিয়াম প্রাইস আপনার $60 মতন আমি আপনাদেরকে দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। আপনাদেরকে এলিমেন্টের যে প্রিমিয়াম ভার্সনের ডেভেলপার ভার্সন আছে ওইটা দিয়ে দিব। ঠিক আছে, ওটা কমার্শিয়াল পারপাস ইউজ করার জন্য না, প্র্যাকটিস করার জন্য প্রিমিয়াম যত ফিচার আছে সবকিছু ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের কি বললাম, সো এইভাবে এই যে এরকম রো করে করে দুইটা তিনটা করে রো করে করে, যেমন ধরুন এখানে 3টা রো নিবেন, তো একটা সেকশন নেন, এখানে যান, ইনার সেকশনটা টেনে নেন ভেতরে। এখন 2টা রো আছে না, তো এইখানে একটা রো ধরে ডুপ্লিকেট করেন বা অ্যাড নিউ কলাম করেন, তাহলে 3টা হয়ে গেল। আবার যদি বেশি হয়ে যায়, এখানে একটা কলাম ধরে ডিলিটও করে দিতে পারেন। এটা বুঝছি। মানে এখানে এতগুলা মানে লাইন, মানে অনেকগুলা লাইন, মানে একটু চোখ ধাঁধায় যায় আর কি। নিজে যখন করবেন তখন বুঝতে পারবেন। লাইন দিয়ে বুঝাচ্ছে আর কি কতটুকু জায়গা আছে। নর্মালি তো এটা থাকবে না, যেমন এই যে ভিউ করেন, নাই তো, বুঝছেন? কিছু কেটে ফেললে Ctrl Z দিলে আবার চলে আসে। এখন এইখানে তার মানে কিছু নেওয়া যাবে, এইখানে কিছু নেওয়া যাবে, এখানে কিছু নেওয়া যাবে। এটা কখন হবে দেখেন, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন 3টা কলাম লাগতেছে। সো আমরা যদি নিচে যাই, এই যে 3টা কলাম লাগতেছে না এখানে, বুঝছি? এরকম 3টা 4টাও লাগে, 5টাও লাগে। যেমন এই উপরে একটা ইমেজের সেকশন, লোগোর সেকশন দেখেন, এই যে এখানে কয়টা, 5টা কলাম লাগতেছে, এরকম আর কি। তো আপনাদের কাজ থাকবে কি এখানে, যেমন আমি কিছু জিনিস নিয়ে আপনাদেরকে দেখাইলাম, আর আমি কেন রিভিল করতেছি না, আমি করলে আমি যা করছি তাই করবেন শুধুমাত্র আপনারা, এর বাইরে কিছু করবেন না। এই জন্য আপনাদের জন্য কোনো ডিজাইন দিয়ে দিচ্ছি না, কোনো ডিজাইন দেখে করতে হবে না। আপনারা প্রত্যেকটা উইজেট নিবেন, একবার বা মাল্টিপল টাইমস নিবেন, নিয়ে ওটাকে ঘাটবেন। যেমন এটা দেখে মনে হচ্ছে না ঘাটছে কেউ, একটু ডিজাইন উল্টাপাল্টা করছে, কিছু একটা ট্রাই করছে, বোঝা যাচ্ছে না এরকম? নাকি মনে হচ্ছে শুধু নিয়ে রেখে দিছে, গবেষণা করছি। কিছু একটা করছে, তাই? যেমন এটা কিছু করে নাই, বুঝেই যাচ্ছে।
কালার চেঞ্জ করেন, একটু ছোট বড় করেন, সো এটা একটু ছোট বড়ই করা হয়েছে, কালার টালার কিছু চেঞ্জ করা হয়নি। So, এটা কিন্তু বোঝা যাবে। একটা উইজেটও যদি বাদ দেন মার্কস কম পাবেন, বুঝেন না বুঝেন, যেমন লক করাগুলো লাগবে না, লক করাগুলো নিতে পারবেন না, ঠিক আছে, আপডেট করতে বলবে। সো প্রোর ভিতরে যা আছে এগুলো বাদ নিবেন। হচ্ছে এবার জেনারেল থেকে, যেমন ইমেজ বক্স নিলেন, নিয়ে একটু বোঝার চেষ্টা করেন কি আছে, ইমেজ, হেডলাইন, এটা, এগুলো যেহেতু আছে এগুলো অবশ্যই পরিবর্তন করা যাবে। এইখান থেকেও পরিবর্তন করা যাবে, দেখেন এই যে এইখান থেকেও পরিবর্তন করা যায়, দেখছেন? আর আপনি চিন্তা করতে পারেন এইখান থেকে পরিবর্তন করা গেলে কষ্ট করে এখান থেকে কেন করব। প্রফেশনাল হচ্ছে এইখান থেকে করা, এইখান থেকে ছোটখাটো এডিট, ছোট্ট একটা মিস্টেক হয়েছে, কোনো একটা জায়গাতে কিছু একটা পরিবর্তন করতে হবে ছোট্টখাটো কিছু, ওইগুলার ক্ষেত্রে এখানে ইউজ করতে পারেন, বাট বাকি ক্ষেত্রে এখানে ইউজ করবেন, তাহলে ডিজাইন সবসময় প্রপার থাকবে, না হলে ডিজাইনে দেখবেন যে আস্তে আস্তে প্যাচ লেগে যাচ্ছে, অনেক ইরর কোড জেনারেট হবে। আচ্ছা, সো ইমেজ তাহলে কোথা থেকে চেঞ্জ করতে পারবো খুঁজেন তো, এই যে পাইছি। তো একটা ইমেজ সেট করে দেন, এখানে কিছু ইমেজ আপলোড করে নেবেন, গুগল থেকে ডাউনলোড করেন বা যেখান থেকেই করেন। টেক্সট, এই যে টেক্সট চেঞ্জ করার জায়গা পেয়ে গেছি, এটা হেডিং চেঞ্জ করা যায়। এখন তাহলে এগুলো আবার স্টাইল করার অবশ্যই জায়গা থাকবে, আমার কথা বুঝতেছেন? যেহেতু এগুলো আছে, এগুলো অবশ্যই তাহলে স্টাইলও করা যাবে, তাহলে স্টাইলে যাব। বক্স, প্রথমে বক্সের ওভারঅল ডিজাইন, ইমেজ, এই ইমেজের ডিজাইন, যেমন এখানে গিয়ে যে ইমেজ দেখেন ছোট করে দেওয়া আছে, সো বড় করে দেন। কন্টেন্ট, তার মানে যেগুলা, সো কন্টেন্টে যান। তো এখানে দুইটা কন্টেন্ট, একটা হচ্ছে টাইটেল, এই যে উপরেরটা, আর একটা হচ্ছে ডেসক্রিপশন, নিচেরটা। তো টাইটেলের কালার, টাইপোগ্রাফি, তারপর যা আছে একটু আগে শিখলাম ওগুলা। ডেসক্রিপশনও সেম, কালার, টাইপোগ্রাফি এন্ড টেক্সট শ্যাডো এগুলো আছে। তাহলে এগুলো একটু সবকিছু পরিবর্তন করলেই পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। বক্সে দেখবেন কিছু এক্সট্রা জিনিস আছে, যেমন ইমেজ সাইডে নিতে পারবেন, ইমেজ উপরে নিতে পারবেন, ইমেজ রাইট সাইডে নিতে পারবেন, এরকম এরকম ঘাটবেন, তাহলে বক্স আরেকটা এখানে নেন, ইমেজ বক্স আরেকটা নেন এখানে দরকার হলে। পেজ যত বড় হোক সমস্যা নাই, কিন্তু কোনো উইজেট বাদ দেওয়া যাবে না, শুধুমাত্র এই প্রো গুলো বাদ দিবেন। আর কি বাদ দিবেন, আর হচ্ছে এগুলো করবেন সব, এগুলো সবই করবেন। কিছু জিনিস বুঝবেন না, লাইক শর্টকাট বুঝবেন না, এইচটিএমএল এর এটা বুঝবেন না, সাইড বার বুঝবেন না, সমস্যা নাই, ওকে। যেটা না বুঝেন সমস্যা নাই, নিয়ে রাখবেন জাস্ট, পেজের মধ্যে নিয়ে যতটুকু পারেন ঘাটাঘাটি করবেন। শর্টকাট নিলে দেখবেন ঘাটাঘাটি করারও কিছু নেই, জাস্ট একটা কিছু দিতে বলছে আর এখানে, বাস সমস্যা নেই, তাহলে খালি নিয়ে রাখেন, আর বাকি কিছু বুঝেন নাই দরকার নেই। কিন্তু যদি থাকে কিছু একটা এডিট করার মতো, তাহলে অবশ্যই এডিট করে আসতে হবে। আমার কথা ক্লিয়ার একদম? কোনো কোয়েশ্চেন থাকলে করেন। এগুলো করতে হবে না, এগুলো সব ব্লক। এই পর্যন্ত আপনি মূলত দুইটা কাজ করতে পারেন, বেসিকের ভিতরে যে কয়টা আছে এন্ড জেনারেলের ভিতরে যে কয়টা আছে, এগুলোতে পেজ বানানো খুব বেশি না, ঠিক আছে। একটারে মাল্টিপল টাইম দুইটা তিনটা জায়গাতে ইউজ করবেন, যেমন ইমেজ বক্স, এখানে আরেকটা ডিফারেন্ট ইমেজ বক্স, এখানে আরেকটা ডিফারেন্ট টাইপের ইমেজ বক্স, মানে ডিফারেন্ট স্টাইল করবেন। আবার একটা সেকশন নেবেন, সেখানে দুইটা বা তিনটা কলাম নিলেন, সেখানে আবার আরেকটা জিনিস নিলেন, এরকম একের পর এক নিতে থাকবেন ক্রমান্বয়ে, ঠিক আছে। এটা চাইলে আপাতত যেখান থেকে এখান থেকে আপাতত হাইড করে রাখতে পারেন, তাহলে সহজে অ্যাক্সেস করতে পারবেন। এই যে যদি কোনোটা একেবারেই না বুঝেন, ধরেন এটা নিলেন, কিছুই বুঝলেন না জিনিসটা কি, এইখানে দেখেন নিড হেল্প বাটন আছে, এখানে ক্লিক করবেন, তাহলেই দেখবেন আপনার একটা ভিডিওর মধ্যে বা কোথাও একটা নিয়ে যাচ্ছে। এটা দরকার নাই যদিও, তারপরে যদি আগ্রহ থাকে কারো, তাইলে দেখতে পারেন। আর বাকি যেগুলো বুঝেন নাই সেগুলোর জন্য তো পরবর্তী ক্লাসে আমি আসতেছি। ভাইয়া ওই যে বাটনটা কোন কোন বুঝিনি আবার। বাটন, হ্যাঁ, এটা তো চার কোণা আকারে, এটা এটা রাউন্ড ফিগারে দিন হয়। রাউন্ড করবেন কিভাবে, এরকম করবেন কিভাবে সেটা বলতেছেন? কোশ্চেন করলে ফ্লোলেসলি কথা বলতে হবে, না তো প্রচুর হ্যাঁ, সময় চলে যাবে, এটা ভাইয়া কি এটা কি না? ওয়েবসাইট এটা কি সাব ডোমেনে করলে হবে? হ্যাঁ, সাবডোমেনে করলে হবে। দেখেন বাটন কই থেকে হবে, ধরেন আমিও জানি না আপনিও জানেন না, ঘাটতে ঘাটতে তাহলে বেরোবে যদি থাকে, এবার একটু ঘাটলেই বের হয়ে যাবে। যেমন এখানে গিয়ে যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস মানে কর্নার গুলো বাঁকানো, এখন যখন আপনি এখানে কোনো একটা নাম্বার দিবেন কিছু একটা পরিবর্তন হবে, এই যে বুঝা গেল যে পরিবর্তন হয়েছে। সো এটার দায়িত্ব আপনাদের উপর ছাড়লাম, ফলো করতে হবে না, কোডবেন বিডিকা কোনো সাইটকেই ফলো করতে হবে না, এটা তো জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি ওপেন করছি। বাট আপনারা যখন ডিজাইন করবেন আপনাদের মন মতো যা ইচ্ছা ডিজাইন করবেন, ধরেন আপনারা আমি কিছু কাদামাটি দিয়ে বলছি যা ইচ্ছা বানান,
ঠিক আছে, এখন আপনার যদি আমি বলি কাদামাটি দেই আর একটা কলস দিয়ে বলি কলস বানান, আপনি তো পারবেন না, তাই না? এই জন্য সো আপনার আপনার ইচ্ছা মতো বানান, আপনি বুঝেন না আসলে কাদামাটি আসলে কতটুকু নরম, কিভাবে কি করতে হয় এটা বুঝেন, এটা হলো আপনার না দায়িত্ব। ভাইয়া, আমাদের এই যে এই ঘাটাঘাটি করবেন। কাজগুলো যেহেতু অনেকটা মানে ডিজাইনিং এর মতো, তো আমাদের ডিজাইনিং সেন্সটাকে বাড়ানোর জন্য মানে আমরা কোন ব্যাকগ্রাউন্ডের কালার একটা হইলে আমরা কি ফন্ট ইউজ করবো বা ফন্টের কালার কি হবে, মানে এরকম একটা ডিজাইনিং সেন্স নেওয়ার জন্য কি কোনো মানে ম্যাটেরিয়াল আছে যে এখান থেকে এগুলো দেখলে আমরা এরকম ডিজাইনিং সেন্স নিতে পারবো? এটা ক্লাস 10-এর কোশ্চেন হয়ে গেছে, when আমরা ক্লাস 6-এ এখন। বিষয়টা হচ্ছে এটা আসবে, সবই আসবে। একটা ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করতে যা যা লাগে সবকিছু শিখাই দিব, ঠিক আছে? বাট ওটা আমি আস্তে আস্তে যাব। আমি যেই ফ্লোতে যাচ্ছি আমার সাথে আগান, খুব ভালো বুঝতে পারবেন সবকিছু, ঠিক আছে? টেনশন আছে, আমি জানি টেনশন হবে একটু, মনে হচ্ছে যে আসলে আরো কিছু অনেক কিছু তো শিখতে হবে। অনেক কিছুই আসবে সামনে, সামনে অনেক ফিচার অনেক কিছু আসবে। বাট এখন আপাতত আমরা জাস্ট শিখতেছি, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব আমরা, ঠিক আছে? ভাইয়া একটু থিম থিমটা যে ডাউনলোড দেয় এটা যদি একটু দেখাই দিতে। থিম তো ডাউনলোড করি নেই, প্লাগইন ইনস্টল। জি। ও আচ্ছা, এলিমেন্টর ইনস্টল করা দেখাই দিব, আচ্ছা আপনাকে দেখাই দিব আমি শেষে, থাকেন। আচ্ছা এখন এই যে পেজটা যে কাজ করছি, আজকে তো কাজ শেষ হয় নাই তাই না? ধরেন আমি কেটে দিলাম, এখন কালকে আবার আসছি বা রাতে আবার আসছি কাজ করব, এখন কেমনে আবার ওই সাইটটাতে লগ ইন করতে হবে, ঠিক আছে? ওই সাইটের লিঙ্কটা লিখবেন, শেষে ডব্লিউপি অ্যাডমিন দিবেন এইভাবে, দিয়ে যদি লগ ইন করা লাগে লগ ইন করবেন, আর লগ ইন করা থাকলে তো থাকলো। পেজে যাবেন আবার, এই যে এলিমেন্টর পেজ, তো এই পেজে ইডিটিতে এলিমেন্টরে যাবেন, এই যে আবার ওইখান থেকে আসছে, আবার বাকি কাজ করতে থাকেন। এটা দেখেন লাস্ট কি নিছিলেন, লাস্ট কাজ করছেন অ্যাকোর্ডিয়ান নিয়ে, তাহলে অ্যাকোর্ডিয়ানের পরে কি আছে, তাহলে তারপর থেকে করতে হবে, কারণ অ্যাকোর্ডিয়ান এটা অলরেডি করছেন। আচ্ছা এটা হাইড করে রাখি, ঠিক আছে? যেমন টগল, তারপর তো টগল নিয়ে স্টার্ট ভাই করবো। আমরা তো এই যে ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর তো আমরা কানেক্ট করলাম, এখন আমাদের কি মানে সি প্যানেলে কি আরো আরো কোনো কাজ আছে এক্সট্রা সি প্যানেলে? সিপ্যানেল আর কিছু নাই তো এক্সট্রা, সিপ্যানেলে যা আছে A to Z একটা আপনাদের প্লে লিস্ট দিয়েই দিছি, যদি কোনো কিছু লাগে ওইখান থেকে শিখে নিতে পারেন। আর আমার মানে ক্লাসের এখন জন্য, ফার্দার কাজ করার জন্য তো শুধু আমার ওয়ার্ডপ্রেসই ক্লাসের লাগবে, জন্য যা ওয়ার্ডপ্রেস এবং লাগবে আমি এলিমেন্টর। সবই দেখাই দিছি। আমি আপনাদের সামনেই পুরো কাজটা করছি, আমি কিছুই রেডিমেড নিয়ে আসিনি, জাস্ট আমি না না, পিসি। মানে বললাম যে মানে এখন আমরা যা করব এখন তো আমরা শুধু মানে এই যে ওয়ার্ডপ্রেসের যে সারফেসটা আছে আমরা শুধু এখানেই তো কাজ করবো, মানে আমাদের সি প্যানেল তো আর মানে কোনো কিছু করা লাগবে না। না, ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য লাগবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে ওয়ার্ডপ্রেসে ঢোকার পর আর সিপ্যানেল দরকার নেই। হ্যাঁ ওটাই, ঠিক আছে। ওকে, এন্ড এই কি, এটা যখন কাজ শেষ হয়ে যাবে, সবগুলো উইজেট যখন করা শেষ হয়ে যাবে, এইটা আপনি জমা দিতে হবে তাই না? জমা দিব কি, অনেকে ভুল করে এই লিঙ্কটা দেন, এই লিঙ্ক দিলে 0 পাবেন, কারণ এই লিঙ্ক আপনি ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটা আপনি লগ ইন করা ছিলেন দেখে আপনাকে দেখাচ্ছে। অনেকে আই বাটনে ক্লিক করে লিঙ্ক দেন, এটাও লিঙ্ক দেখা যায়, আপনি মনে করতেছেন দেখা যাচ্ছে, তো এটা দিলেও আসলে কাজ হবে না, কারণ এটাও আপনি শুধুমাত্র দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। যেমন আমি যদি দেখাই অন্য একটা ব্রাউজারে আপনাকে নিয়ে, দেখেন দেখা যাচ্ছে না, রাইট? সো আপনাকে কোন লিঙ্কটা দিতে হবে, আপনি এখানে আসার পরে এই যে এইখানে ক্লিক করবেন, সেভ যে করছেন না পাবলিশ, এখানে ক্লিক করে এখানে দেখেন ভিউ পেজ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা সর্বজনীন, যাকে দিবেন সেই দেখতে পারবে। যেমন আমি যদি আপনাদেরকে দিই চ্যাট বক্সে, আপনারাও এই পেজটা দেখতে পারবেন। অ্যাসাইনমেন্ট যখন শেষ হবে তখন এইভাবে পেজের লিঙ্ক বের করে এই লিঙ্কটা জমা দিয়ে দিবেন অ্যাসাইনমেন্ট হিসেবে। এটা দেওয়ার আরেকটা অপশন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে পেজ, এইখানেও ভিউ অপশন আছে, এই যে ওই একই কথা, একই লিঙ্ক আসছে, হ্যাঁ? তো এইটাই আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিব। এলিমেন্টের শব্দটা কেটে দিলে কি আসবে না? না, সেক্ষেত্রে তো আপনার ওয়েবসাইট লোড হইলো, এলিমেন্টও তো পেজের নাম, and আপনি পেজের নাম অন্য কিছুও দিতে পারেন, ও আচ্ছা আচ্ছা। যেটা দিবেন ওইটাই আসবে, সো এটা অটোমেটিক আসবে, যেটা আসবে ওইটাই দিয়ে দিবেন জমা। কোনো কোয়েশ্চেন? ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা আমাদের যে ইসে ডোমেইন যে ডিলিট করা দেখাইলেন প্রথম, ওইখানে ডিলিট করলে কি মিডিয়া গুলাও কি ডিলিট হয়ে যাবে বললেন সব যে? সব A to Z সব ডিলিট হয়ে যাবে, ওই সাইডের মানে অস্তিত্বই ওই থাকবে না। ডোমেইনে যা যা আমি আপলোড করছি সব A to Z সব? সব রিমুভ হয়ে যাবে।
আচ্ছা, কুইক ইনস্টল দিলে, ওয়ার্ড ফ্রেজে কুইক ইনস্টল দিলাম, ওইখানে ডিবিটা কি কনফিগার করার কোনো অপশন, বা ডিবি নাম কোনটা নিল, ডাটাবেজের নাম হ্যাঁ, কোনটা নিল, এইটা সেটা তো আর সে চাইলো না। আচ্ছা, সেটা একটু অ্যাডভান্স কোশ্চেন হয়েছে, বাকিরা স্কিপ করেন, আমি ওনাকে দেখাই দিচ্ছি। আপনাদের এখন আপাতত এটা লাগবে না। উনি ডাটাবেজের কথা বলছে, যে ডাটাবেজে কি নিলাম এটা তো জানি না। এটা হচ্ছে জি, ওটা তো আজকেও করছে না আমার কাছে। এই যে অ্যাডভান্স ফিল্ডের মধ্যে সবকিছু অটো দেওয়া আছে, এন্ড এটা এমন ভাবে দেওয়া আছে যাতে একটা একটার সাথে কনফ্লিক্ট না করে। আপনার যদি ও কাস্টমাইজ আচ্ছা। করতে হয় আপনি করে নিতে পারেন অ্যাডভান্সে ক্লিক করে। না মানে আমি ধরেন ডাটাবেজে যদি ম্যানুয়ালি ঢুকি, সেক্ষেত্রে বোঝার তো দরকার যে এইটা ডাটাবেজে এইটা নিয়েছে। হুম, হুম, এই কারণে আর কি, যে ওটা যদি ভিতরে ঢুকে ইউজার নেম চেক করে করে পরে বুঝছি, কিন্তু আচ্ছা, সহজে বোঝা তো হুম। আচ্ছা, আর আরেকজন জিজ্ঞেস করছিলেন এলিমেন্টর কিভাবে ইনস্টল করছিলাম। প্লাগ ইন অপশনে যাব, শুরুতে নিউ প্লাগ ইন, এখানে এলিমেন্টর লিখে সার্চ করব। সো এলিমেন্টর লিখে এখানে সার্চ করবেন, এলিমেন্টর লিখে সার্চ করে এখানে দেখবেন প্লাগইনটা চলে আসবে। ঠিক আছে, তখন ইনস্টলে ক্লিক করবেন, ধরেন 4-5 সেকেন্ডে ইনস্টল হয়ে যাবে, দেন অ্যাক্টিভ বাটন আসবে, অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন, ডান। ঠিক আছে, And এটা পাবেন কোথায়, যে আবার প্লাগইনে ক্লিক করলে ইনস্টল প্লাগইনের মধ্যে এই যে দেখেন অ্যাক্টিভ অবস্থায় আছে, এই দুইটা ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে। এগুলো চাইলে আপনি ফেলেও দিতে পারেন, বাট এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। প্রিমিয়ামটা অ্যাক্টিভ করা হয়নি, প্রিমিয়াম নিয়ে আমরা পরবর্তী ক্লাসে প্রিমিয়াম নিয়ে আগাবো। আর হচ্ছে অ্যাডমিন মেইল যে দিলাম ইনস্টল করার সময়, এই মেইলটা কি চেঞ্জ করা যাবে নাকি? চেঞ্জ করার অপশনটা কোথায় পাবো? চেঞ্জ ইনস্টল করা দেওয়ার যাবে। সময় যে একটা অ্যাডমিন মেইল মেইল দেওয়া হয় না? হুম, চেঞ্জ করা যাবে, ইউজারে গিয়ে চেঞ্জ করা যাবে, বাট সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে। ওই অ্যাডমিনের কাছে বা ওই ইমেলে একটা ইমেল যাবে, সে কনফার্ম করলে চেঞ্জ হবে। এখন দুইটাই যদি আপনার কাছে ও অ্যাক্সেস থাকে করতে পারেন। আচ্ছা আচ্ছা। যখনই চেঞ্জ করব, এটা বাদ দিয়ে অন্যটা দিব, এই যে এই ইমেলে একটা ইমেল পাঠাবে সে। ও And সে আচ্ছা যদি আচ্ছা। এটা কনফার্ম করে তাহলে চেঞ্জ হবে, নাহলে চেঞ্জ হবে না। অর্থাৎ অ্যাডমিন মেইলটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। বা আপনি আরেকটা ইউজারই ক্রিয়েট করে ফেলেন, তাহলেই হবে। এগুলো অ্যাডভান্স ব্যাপার, আমি সামনে আসবো। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমাদের ধরেন অনেকে একটু একটু নলেজ বা এক সপ্তাহ পরে ক্লাসে যতটুকু কাজ থাকে মনোভূত হচ্ছে না আর কি, যদি আমাদের হোমওয়ার্কটা আর একটু বেশি দিতেন, জাস্ট এটা অপশনাল থাকবে, কেউ চাইলে বেশি করতে পারে, আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটাই থাকলো আর বাকিগুলো এই, অপশনাল। আহ, যদি সময় বেশি সেটা থাকে, ভালো হয় মনে হয়। হ্যাঁ, সময় যদি বেশি থাকে, আমাদের ইউটিউব রিসোর্স অনেক বেশি, আমাদের 2-3 হাজার ভিডিও আছে। স্পেসিফিক ওইভাবে ধরেন এলোমেলো হয়ে যায় যদি আমি নিজেরা চেক করি, আমি কিন্তু বলি আপনি আপনাকে, যদি আমি ফিক্সড বলি করে আমি দেন বলি সেক্ষেত্রে। আমি বলি এটা হচ্ছে, আপনি টপিক ওয়াইজ সার্চ করেন। ধরেন আপনি সবকিছু আগে গেছেন, ধরেন আপনি পেজ ডিজাইন করতে পারেন, হ্যাঁ। তো এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে সার্চ করলে আমাদের ক্লাস ভিডিও পাবেন। সেখানে যে ল্যান্ডিং পেজটা দেখাইছে, আরো 2-3টা স্যাম্পল দেখাইছে, স্যাম্পলের লিঙ্কটা দেখলেই বুঝতেছেন, ওই লিঙ্কে গিয়ে ওইটাকে কপি করার চেষ্টা করেন। ঠিক আছে, আমি দিচ্ছি না কেন, আমি দিলে পুরো ব্যাচের জন্য হয়ে যাবে দায়িত্বটা, আর আমি তো এইখানে আসলে ভাগ করতে পারবো না স্টুডেন্টদেরকে। আমার কাছে সবাই সমান এখন, কারণ আমি অ্যাডভান্স হোক আর বেসিক হোক, সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে, যাতে সবাই একটা লেভেলে আসে। তাহলে ব্যাচটা স্মুথলি কন্টিনিউ করা যাবে। নাহলে এই জিনিসটা আস্তে আস্তে গিয়ে যারা দেখা যায় অ্যাডভান্স, তারা অ্যাডভান্সই থেকে যাবে, আর যারা পিছিয়ে আছে তারা পিছিয়ে থাকবে। সো আর একটা বা দুইটা ক্লাস পর থেকে সবার কাছেই সবকিছু নতুন মনে হবে। ঠিক বা আছে, আপনারা বলছিলেন যে আমাদেরকে কিছু ছোট ছোট গ্রুপে ভাগ করে দিবেন। আসবে, সময় আসবে, সবই আমার মাথায় আছে, সমস্যা নেই। আর কিছু বলবেন না, চলে যাব, কোশ্চেন শেষ। আমার একটা নন টপিক তাহলে টপিক করে সেটা দিই। হচ্ছে